ওয়েট করছেন, আপনাদেরকে কংগ্রাচুলেশন। আজকে যারা আমার সাথে 1 ঘন্টা সময় কাটাবেন, আমি আশা করব আপনারা অন্তত সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারবেন। আমার এই ভিডিওটা এখন আজকে লাইভ দেখতে না পারলেও আমার পোস্ট করা থাকবে। আপনারা আমার ভিডিওটা, যারা আমার অনুসারী, যারা আমাকে ফলো করেন, আমার ভিডিওটা না দেখে, কমপ্লিটলি না দেখে আপনারা কেউ ফর্ম পূরণ করেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। ফর্ম পূরণে কেউ ভুল করে না, ভুল করে হচ্ছে পদ নির্বাচনে। আমরা আমাদের কাছে যারা রিটেন কোচিং করতে আসে, যারা নিজে নিজে কোচিং করে ভাইভা কোচিং করতে আসে, আমরা 99% প্রার্থীর চয়েসে ভুল দেখি। তো তারা এটা সঠিক করতে পারে যারা কমপক্ষে একবার ভাইভা দিয়েছে। একবার ভাইভা দেওয়ার আগ পর্যন্ত কেউ সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারে না। আমি খুব বেশি সময় নেব না, একদম স্পেসিফিক কথা বলবো। তো আমার অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওটা আপনারা শেয়ারও করে দিতে পারেন একটু, তাতে অনেকের উপকার হবে। এবং এই আজকের অনুষ্ঠানটা এইবারে প্রথম আমরা অনলাইনে করছি। এর আগে আমরা প্রতি বছর সব ব্রাঞ্চে গিয়ে রংপুরে, দিনাজপুরে, তারপর হচ্ছে সব বড় বড় হল ভাড়া করে আমরা পদ নির্বাচন এবং ফর্ম পূরণের সেমিনার করতাম 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো আজকে যেহেতু এখন আমার হাতে টাইমও কম, আবার অনেকগুলা বয়স হয়ে গেছে, একটু এত জার্নি করতে ভালো লাগে না। এখন থেকে আমরা ভাবছি যে একটা অনলাইন করে দিব। এখন যেহেতু সবাই অনলাইন দেখে, অনলাইন করে দেবো। আমি আপনাদেরকে শুরুতে আমার একটা ফোন নাম্বার দিয়ে রাখি, একটু করো, শুরুতে একটা ফোন নাম্বার দিয়ে রাখি। এই নাম্বারে আমি বক্তব্য চলাকালীন সময়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন তৈরি হবে। তো আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে, যে আমার কাছে ফোনটা অলরেডি আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যদি কোনো কোশ্চেন থাকে পাঠাবেন। এখনই কোশ্চেন করার দরকার নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার যা প্রশ্ন সেটা ম্যাক্সিমাম আমার কথাতে উত্তর চলে আসবে। এখনই প্রশ্ন না করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারবেন। এটা আমার অফিসের নাম্বার, ফোনটা আমার হাতে থাকে। আজকে না হয় এরপরেও পারবেন। ধরেন ফর্ম পূরণ করার সময়, যদিও সারাদিন আমি দেখি এটা তা না, দিনে 1 বার 2 বার আমি ফোনটা দেখি, তো তাতে যে কোনো সময় প্রশ্ন করতে পারবেন, নো প্রবলেম। আর আপনাদের আরেকটা বিষয় হচ্ছে, আমার একটা হোয়াটসঅ্যাপ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নতুন করে খুলছি। কি নাম ইউটিউব চ্যানেলের? মানে কোথায়? বেলাল আহমেদ রাজু, সম্ভবত এই নামে আছে, বেলাল আহমেদ রাজু। আমার একটা পিকচার দেওয়া আছে। এই ইউটিউব চ্যানেলে একটু গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। তাতে আমি আবার একবার মনে করে দিই, আমার ইউটিউব চ্যানেলে একটা ছবি আছে আমার ব্লু কালারের কোট পরা, সেটা পুরনো চ্যানেল, ওইটাতে আমি এখন আর অ্যাক্টিভ না। ওইটা আমি কিভাবে যেন মিস করে ফেলছি। তো নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, বেলাল আহমেদ রাজু। ব্লু কালারের যেটা কোড পরা, এটা না, নতুন আরেকটা পাবেন। এটাতে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি বিভিন্ন বিষয়ে ইউটিউবে একটু জনপ্রিয় হতে চাচ্ছি আর কি। যেহেতু ফেসবুকে অনেকে আমাকে ফলো করে, দেখি ইউটিউবেও সবাই চ্যানেল খোলে, আমিও একটা চ্যানেল খুলছি, দেখি একটু ইউটিউবে জনপ্রিয় হওয়া যায় কিনা। মাঝে মাঝে একটু ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আমরা ডিরেক্ট কথায় আসি। নেক্সট স্লাইড দাও। একজন প্রার্থীর চাকরির প্রতিবন্ধকতা কি কি, এটা আমরা একটু খেয়াল করি। আপনারা যারা বিসিএস এ সাফল্য পেতে চান, যারা আজকের প্রোগ্রাম দেখছেন, তারা তো সবাই বিসিএস প্রার্থী। বিসিএস এ আবেদন ফর্ম পূরণ করবেন। তো আবেদন ফর্ম যে পূরণ করবেন, 200 টাকার কারণে আবেদন সবাই করে দেন, একটা মডেল টেস্ট দিয়ে আসেন। ভাইয়া আমি একটা সতর্ক করে রাখি, পরীক্ষা দিবেন না, এটা বারবার ভাবেন। শুধু আবেদন করলে পরীক্ষা দেওয়ার একটা নেগেটিভ সাইডও আছে, সেটা হচ্ছে পরীক্ষা দিলেই আপনার আত্মীয় স্বজন, আপনার আব্বা আম্মা সবাই মনে করে আমার ছেলে বিসিএস দিচ্ছে, ক্যাডার হয়ে যাবে। কিন্তু 97% লোক ফেল করবে, এটা হচ্ছে বাস্তবতা। এটা মাথায় রাখেন। যে 3% লোক পাস করবে, তার 2.5% হচ্ছে পুরনো। অর্থাৎ যারা 45-এ, আজকে আমরা একটা সংবর্ধনা দিয়েছি আজকে, কি বলে এই, আপনারা হয়তো দেখেছেন, আমরা 45তম বিসিএস এটা সংবর্ধনা অনুষ্ঠান করেছিলাম আজকে। তো এই যে এটা হচ্ছে সংবর্ধনার পিকচার। তো এখন এখানে যারা ক্যাডার, বিলিভ করেন কেন? আচ্ছা, তো এখানে যারা ক্যাডার,
এরা কিন্তু 70% আবার পরীক্ষা দেবে। আর আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, এই বছর যারা ফরেন ক্যাডার হয়েছে, দু একজন বাদ দিয়ে বাকিরা সবাই পুরনো গতবারের ক্যাডার। আজকে আমাদের এখানে যে যারা ফরেন ক্যাডার আসছেন তারা সবাই এখন অ্যাডমিন ক্যাডার আছেন, কাস্টম ক্যাডার আছেন, পুলিশ ক্যাডার আছেন। সুতরাং এখন যারা ক্যাডার হচ্ছে তারা ম্যাক্সিমামই পুরনো লোক, এবং এই আজকে যারা 45-এর ক্যাডার, এদের 70% আবার 50তম বিসিএস দেবে। কেন? কারণ তাদের পছন্দের ক্যাডার পায়নি। তো যারা 50তম পিলি কোয়ালিফাই করবে, আমি যদি ধরে নিই 10,000 কোয়ালিফাই করবে, তার 8,000 লাগবে পুরনো লোক। নতুন যারা 2,000 2,500 লোক পাস করবে, এদের মধ্যে এত কম্পিটিশন হবে, এবং যারা পাস করবে এদেরকে আবার 2 মাসের রিটেন পরীক্ষা দিতে গেলে ম্যাক্সিমাম লোকে ছিটকে পড়বে। সুতরাং আমার একটা পরামর্শ হচ্ছে বিসিএসটা বুঝে দেন। যেমন আমার স্টুডেন্টরা যারা আমার আজকের এই ভিডিও দেখেন, আমি কয়েকটা ব্রাঞ্চে গেছি, তাদেরকে পরামর্শ দিয়ে আসছি, আর বাকি কিছু ব্রাঞ্চে আমি যাব, যেমন বিভিন্ন এই কয়েকদিনের মধ্যে। তো এই ব্রাঞ্চগুলোতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কনফিডেন্সের বর্তমান এক্সামগুলোতে যারা 60%-এর উপরে নাম্বার পায়, এদেরকে আমি এবছরের প্রার্থী মনে করছি। আমি তাদেরকে বলছি তোমরা এবছর পরীক্ষা দিবা। আর যারা 50%-এর নিচে নাম্বার পায়, এদেরকে বলছি একদম ক্লিয়ারলি অফ, ফেল কনফার্ম, কিছুতেই পাস আনা যাবে না। যতই পড়ো, আগামী 1.5 মাস যদি 18 ঘন্টা করে পড়ো, তাও ইম্পসিবল হবে। তো যারা, কারণ আমাদের কাছে কারা স্টুডেন্ট, আমাদের কাছে কিন্তু ক্যাডারের স্টুডেন্ট নাই, আমাদের কাছে সব নতুন স্টুডেন্ট, বা গতবার হয়তো 47 পিলি ডিসকোয়ালিফাই করেছে, এবার আমাদের এমডি ব্যাচে ভর্তি হয়েছে। তো আবেগে পরীক্ষা না দিয়ে আমার একটা পরামর্শ হচ্ছে বুঝে শুনে পরীক্ষাটা দাও। সুতরাং যারা আমাকে ফলো করছেন, এখানে যারা আমার বক্তব্য শুনছেন, তারা একটা বিষয় মাথায় রাখেন যে প্রতিবন্ধকতা কারা। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল বেলাল আহমেদ রাজু। আমার এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা দেওয়া আছে আমার। তো অর্থাৎ আমার আগের যে সিগনেচার টি শার্ট নাইকের, সেটাতে মাইক্রোফোন হাতে, যে এটা এই আইডিটা একটু সাবস্ক্রাইব করলে, অলরেডি অনেকেই করেছেন, 725 জন সাবস্ক্রাইবার অল্প কয়েকদিনে। তো আশা করি উপকৃত হবেন এবং অনেক ভিডিও পাবেন। তো আমরা দেখি প্রতিবন্ধকতাগুলো কি কি, এটা আমরা একটু খেয়াল করি। আপনারা যারা পরীক্ষা দিবেন তারা এই প্রতিবন্ধকতাগুলো আগে ওভারকাম করার চেষ্টা করেন, তারপরে আবেদন করেন। নেক্সট আসো। 1 নম্বরে আমার দৃষ্টিতে আপনাদের অনেকেরই সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো টার্গেট নাই। আপনি পরীক্ষা দিচ্ছেন ঠিকই, সেই পরীক্ষাটা এবার দাঁড়ানো বেশি ভালো হবে। পরীক্ষা দিচ্ছেন ঠিকই, কিন্তু পরীক্ষাটা না বুঝে দিচ্ছেন। সবার মতো করে এক গাদা বইপত্র কিনে, এক সেট গাইড, তারপরে বিভিন্ন যেগুলো প্রিলিমিনারি বই, এক গাদা বইপত্র কিনে পড়াশোনা করছেন আর বিশেষ পরীক্ষা দিচ্ছেন। আপনি স্পেসিফিক কোনো টার্গেট নাই। আমি একটা অনুরোধ করি, আপনি 1 বছর স্পেসিফিক একটা টার্গেট করে 1 বছর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, হয় ওই চাকরি পাবেন, নাহলে তার কাছাকাছি কোনো চাকরি পাবেন। তারপরে পরিকল্পনার অভাব, আপনাদের কোনো স্পেসিফিক প্ল্যান নাই, টার্গেটও নাই, প্ল্যানও নাই। যদি প্ল্যান থাকতো তাহলে 47তম বিসিএস এর 2 মাসের রিটার্ন পরীক্ষা নিয়েছে, আবার 50তম প্রিলি ডেট, তারপর হচ্ছে রিটার্নের ডেট, ভাইবার ডেট, ভাইবার রেজাল্টের ডেট সব প্রকাশ করে দিয়েছে। আপনারা জানেন 50তম বিসিএস এর লিখিত পরীক্ষা 1 মাস 29 দিনে হবে, এটা এখনই জানেন। তো কোনো প্ল্যান ছাড়া আপনি এই পরীক্ষায় প্রিলি নিয়ে অস্থির হয়ে যাচ্ছেন। প্রিলি নয় পাশে করলেন, ফার্স্ট হলেন বাংলাদেশে, কিন্তু লাভটা কি হবে সেটা একবারে, রিটার্নের প্রস্তুতি না থাকলে কোনো লাভ হবে না। বিসিএস এর ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীর আধিক্য। আমি একটু আগে বলছি যে কারা পরীক্ষা দেবে, অভিজ্ঞ প্রার্থী কারা। মিনিমাম 20,000 প্রার্থী আছে যারা এখন এই মুহূর্তে পাস করার অ্যাবিলিটি রাখে, সেখান থেকেও 10,000 লোক বাদ যাবে। তো 20,000 প্রার্থী আছে যারা জীবনে একাধিকবার প্রিলি পাস করেছে, রিটেন পাস করেছে, ভাইবা দিয়েছে, ক্যাডার হয়েছে, নন ক্যাডার হয়েছে, এমন মিনিমাম 20,000 লোক আছে। সুতরাং এটা ওনারাও আপনাদের জন্য এটা বড় প্রতিবন্ধকতা। লিখিত পরীক্ষার সময় স্বল্পতা বর্তমানে দেখেন, এই যে এখন 2 মাসের রিটেন পরীক্ষা দিবেন, এই সময়ে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। তারপরে আর যদি পারেনও, তাহলে সাবজেক্টের ক্ষেত্রে আপনার জন্য ইংরেজি, গণিত এবং টেকনোলজি, বিশেষ করে ইলেকট্রিক, ইলেকট্রনিক এবং কম্পিউটার, এই 3টা সাবজেক্টে আপনি অন অ্যান অ্যাভারেজ উইক, বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, তারা এই দুটাতে একেবারে কমনলি উইক। সুতরাং
এই জায়গাগুলো ইংরেজি বলতে আমি কিন্তু প্রিলির ইংরেজি বুঝাই নেই, গণিত বলতে আমি প্রিলির গণিত বুঝাই নেই, টেকনোলজি বলতে প্রিলির গণিত বুঝাই নেই, আমি এগুলো রিটেনটা বুঝেছি। তাহলে তারপরে দেখেন এখানে 200 নাম্বার, এখানে গণিতে 50, মেন্টাল অ্যাবিলিটিতে 50 এবং এখানে 40 নাম্বার। এই 340 নাম্বার আপনার ম্যাক্সিমাম কমনলি উইক। এই জায়গায় কোনো প্ল্যান না করে আপনি পরীক্ষা দিলে এটা বড় জোর প্রিলি পাস হতে পারে, কিন্তু সেটা ক্যাডার পেতে কোনো হেল্প করবে না। নেক্সট, তাহলে সঠিক পরিকল্পনা কি হওয়া উচিত? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সঠিক পরিকল্পনা হওয়া উচিত এরকম যে আপনি 1 বছর গ্রাজুয়েশনের পরে 1 বছর সুনির্দিষ্টভাবে একমুখী পড়াশোনা করবেন। তার আগে আপনি ডিটারমাইন্ড হবেন আমি এটাই করব, একটা রুটিন বানাবেন। আমরা যেমন এই ফাউন্ডেশন ব্যাচের যারা আমার অনুসারী, আমার এখানে প্রায় 1500 ছেলে মেয়ের 2টা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে 1025 জনের বেশি গ্রুপ করা যায় না। তো আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেমন খেয়াল করেন, আমি যে কাছে নিয়ে দেখাই, এটা হচ্ছে দেখেন 51তম ফাউন্ডেশন গ্রুপ মেম্বার দেখেন 1025 জন। এটা হচ্ছে, এরপর আরেকটা গ্রুপ আছে আমাদের, এই দেখেন এটা হচ্ছে গ্রুপ 2, আরেকটা গ্রুপ আছে গ্রুপ 2। তো এখানে যারা ক্যান্ডিডেট, এদের এই অলমোস্ট 1500 প্রার্থী, এদের প্রত্যেকে এরা ব্যক্তিগত আমার পার্সোনাল টেক কেয়ারে পড়াশোনা করবে বা করছে। এইনাদেরকে আমরা যে প্ল্যান দিয়েছি, আমি এই আগামী জানুয়ারির 1 তারিখ থেকে আমরা কার্যক্রম শুরু করব, একদম 8 মাস স্পেসিফিক একটা সুনির্দিষ্ট রুটিনের মাধ্যমে। এবং যারা আমাকে ফলো করে তাদের জন্য আমি একটা রুটিন করে দিব, ভোর কয়টায় ঘুম থেকে উঠবে, রাতে কখন ঘুমাবে, সারাদিন কখন কি করবে, এরকম একটা সুনির্দিষ্ট প্ল্যান করে আপনি 1 বছর স্টাডি করেন লিখিত পরীক্ষার সিলেবাস ধরে, এবং আপনি ডিটারমাইন্ড হন, দেখবেন যে আপনার চাকরি হবে। আমি এটা কখনো বলছি না, আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু চাকরির কাছাকাছি আপনি যেতে পারবেন। তাহলে একটা সঠিক পরিকল্পনা আপনার নেওয়া উচিত। এবং এই প্ল্যানটা প্রথমে আপনার আব্বা আম্মার সাথে ডিসকাস করবেন। আপনি বিশেষ পরীক্ষার জন্য ওনারা আপনাকে 1-1.5 বছর সময় দিবে। তারপরে আপনি 51তম জন্য ধরেন 1 বছর একেবারে জানুয়ারির 1 তারিখ থেকে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত আপনি 8 মাস রিটেন বেস পড়াশোনা করবেন। লিখিত পরীক্ষার যে পড়াগুলো প্রিলির সাথে সম্পৃক্ত সেগুলোকে একসাথে পড়বেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনি অ্যাবসলিউটলি প্রিলি পড়বেন, 4 মাস বা 4.5 মাস বা 5 মাস। তারপরে এরপরে প্রিলি পরীক্ষার হলে বসলে দেখবেন আপনি যদি কোয়ালিফাই করেন, দেখবেন যে আপনার রিটেন আর প্রতিবন্ধকতা নয়। এরকম একটা সুনির্দিষ্ট প্ল্যান আপনার থাকা উচিত। তো আমরা একটু প্ল্যান করার ক্ষেত্রে আপনাদের একটু হেল্প করতে চাই যে প্ল্যানটা কিভাবে করা যায়। যেমন আপনি প্রিলি কোয়ালিফাই করলেন, এরপরে 900 নম্বরে লিখিত পরীক্ষা দেবেন। আমি এখানে প্রিলি নিয়ে কোনো কথা বলতে চাই না, কেন জানেন? কারণ হচ্ছে প্রিলি তো আসলে কোনো বিশেষ পরীক্ষা না। আপনারা যারা মনে করেন, আমি একটা স্ট্যাটাস দিচ্ছি কিছুদিন আগে যে 99% বিসিএস প্রার্থী প্রিলিমিনারিকে বিসিএস পরীক্ষা ভেবে ভুল পড়ে। এই কথাটা অনেকের হয়তো মাথার উপর দিয়ে গেছে, অনেকে বুঝতে পারে নাই, কিন্তু এটা ট্রু। আপনারা ম্যাক্সিমাম লোকেই গত 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এরকম, এটা কিন্তু সেও থাকে না। আপনি যেখান থেকেই পড়াশোনা করেন, আপনার ইউনিভার্সিটি থেকে বয়স 30 পার করে ফেলছে, এরকম বহু লোক আছে 32 পার করে ফেলছে, যারা একবারও জীবনে প্রিলি কোয়ালিফাই করেনি। তো এই পরীক্ষার সাথে বিশেষ কোনো সম্পর্ক নাই। আর এই পরীক্ষার সিলেবাস সাবজেক্ট যা আছে এখানেও সাবজেক্ট তা, কিন্তু রিটেন পরীক্ষার 900 নম্বরের মধ্যে এমন অনেক পড়া আছে যেগুলো প্রিলির সাথে সম্পৃক্ত। আমরা এখানে এটার একটা যেটা ভাগ করে একটা প্ল্যান আপনাদেরকে দিচ্ছি যে দেখেন, এই 900 নম্বরের লিখিত পরীক্ষায় চাকরির প্রতিবন্ধকতা লিখছি আমি এই 415 নাম্বার। কি কি? যেমন ইংরেজি 215 নাম্বার, ইংরেজি 200, এবং এর সাথে আছে বাংলায় সেকেন্ড পার্টে অনুবাদ 15 নাম্বার, এই 215 নাম্বার। গণিত 50 নাম্বার এবং মানসিক দক্ষতা 50 নাম্বার। তারপরে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রনিক কম্পিউটার 40 নাম্বার। আর বাংলা বলতে আমরা যা বুঝি, বাংলা বলতে রচনা, ভাব সম্প্রসারণ, সারসম্য, এগুলো কিন্তু বাংলা নয়। বাংলা বলতে আমরা বুঝি ব্যাকরণ এবং সাহিত্য। এইটাই প্রিলিমিনারি, এইটাই রিটেন। তাহলে এই 415 নাম্বার হচ্ছে একজন প্রার্থীর চাকরির প্রতিবন্ধকতা। আর প্রিলির প্রতিবন্ধকতা হচ্ছে 95। আমি বিলিভ করি একজন প্রার্থী ইচ্ছে করলে এই পড়াটা অনায়াসে একসাথে পড়তে পারে।
ইচ্ছা করলে। কিন্তু প্রার্থীরা বিসিএস না বোঝার কারণে তারা সারা বছর এইটা নিয়ে পড়ে থাকে, এবং এই জেনারেল নলেজ, আমি এখানে লিখছি অল আর জিকে, এই টোটালটাই জেনারেল নলেজ, এই জেনারেল নলেজটাই পড়াশোনা করে। এখন আপনি ধরেন এরকম মোটা একটা জেনারেল নলেজের বই পড়লেন, একটা ইংরেজির বই পড়লেন, এমসিকিউ, একটা গণিতের বই পড়লেন, আপনি হয়তো এগুলোতে প্রো হলেন, একদম মাস্টার হয়ে গেলেন, কিন্তু সেটা তো আপনার এখানে কোনো কাজে লাগবে না। সুতরাং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই 215 নম্বরের সাথে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টে 15 নম্বর প্রস্তুতি নিতে হবে, ম্যাথ মেন্টাল এবিলিটির সাথে আপনাকে এই 35 নম্বরের প্রস্তুতি নিতে হবে, টেকনোলজির সাথে এই 15 নম্বরের প্রিপারেশন নিতে হবে, এবং এই 60 নম্বরের সাথে এই 30 নম্বর অ্যাবসলিউটলি সেম। এই পড়াটা যদি আপনি একসাথে পড়তে পারেন আগামী 8 মাস, তাহলে আপনার জন্য প্রতিবন্ধকতা দূর হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আপনার কাজটা অনেকটা ইজি হবে। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রায় 200 নম্বর, আন্তর্জাতিক বিষয় 100 নম্বর, সাধারণ বিজ্ঞান 60 নম্বর, তারপরে হচ্ছে বাংলা রচনা, ভাব সম্প্রসারণ, সাধক সম্ভাবনা, পত্র লিখন, গ্রন্থের সমালোচনা, কাল্পনিক সংলাপ, অনুবাদ, এই সব মিলে 185 নম্বর। এই 185 নম্বর, 485 আর 415 দুইটা মিলে 900 নম্বর। এই অংশটা কিন্তু টোটালটাই বিসিএস এর জিকে, এটা টোটাল হচ্ছে প্রিলিজ জিকে। এগুলো জিকে মানে জেনারেল নলেজ, এবং এটার নাম রাখছি আমি দুটা পার্ট। এই টোটালটার নাম রাখছি আমি মেমোরাইজিং স্টাডি, এই টোটালটার নাম রাখছি আমি আন্ডারস্ট্যান্ডিং স্টাডি। অর্থাৎ বিসিএস এর দুইটা পড়া, একটা মনে রাখবেন পড়ে, আরেকটা হচ্ছে বুঝে পড়বেন। এই বুঝে পড়াটা আপনি কখনো শর্ট টাইমে করতে পারবেন না। যেমন এখন যারা ভাইবা দিবে, আমি ভাইবার একটা ডায়লগ দিই যে একজন প্রার্থী ভাইবার 3 ধরনের প্রস্তুতি নেবে। একটা হচ্ছে লিখিত পরীক্ষার পর, এটার নাম রাখছি আমি লং টার্ম প্রিপারেশন। একটা হচ্ছে রেজাল্ট দিলে, যেমন 46তম রেজাল্ট দিয়েছে, এটার নাম মিড টার্ম প্রিপারেশন। আর হচ্ছে তারিখ ঘোষণা করলে, এটার নাম রাখছি শর্ট টার্ম প্রিপারেশন। তো বিসিএস এর এটা হচ্ছে আপনার লং টার্ম প্রিপারেশন। আপনি যদি এরকম লং টার্ম প্ল্যান করে প্রিপারেশন না নেন, তাহলে ভাই আপনার জন্য বিসিএস এর আশা ছেড়ে দিতে হবে। কারণ বর্তমান সময়ে সারা বছর প্রিলি পড়ে ক্যাডার হওয়া যাবে না, প্রিলি পাস করা যেতে পারে। আসেন আমরা একটু স্লাইডটা একটু মোছো, আমরা একটু প্রিলি পাস করলে আপনার কি হতে পারে এই বিষয়টি কথা বলে দেখি। এটা আমি সাদা করে দেখি, পরে আমরা এখানে দেখেন একটা প্রিলি পাস করলে আপনি কি কি জটিলতা পড়বেন সেটা খেয়াল করেন। আচ্ছা, আমরা ধরে নিই 50তম বিসিএস এর 10,000 প্রার্থী কোয়ালিফাই করলো, 10,000 প্রার্থী। তাহলে আপনারা যারা আজকে আবেদন করবেন আমার সাথে রাজু ভাইয়ের পরামর্শে বা নিজেরা চিন্তা ভাবনা করে আপনি চয়েস দিলেন কতগুলো। আমি একটা উদাহরণ দিই, ধরেন ফার্স্ট চয়েস দিলেন ফরেন অ্যাফেয়ার্স, সেকেন্ড চয়েস দিলেন কাস্টম, থার্ড চয়েস দিলেন অ্যাডমিনিস্ট্রেশন, ফোর্থ চয়েস দিলেন পুলিশ, ফিফথ চয়েস দিলেন কি বলে অডিট। এরকম ধরেন আপনি অনেকগুলো চয়েস করতে দিতে 12 নম্বর চয়েস দিলেন। এবার খেয়াল করেন এই পদগুলোতে শূন্য পদ কয়টা, সর্বোচ্চ 350 প্লাস মাইনাস এই পদগুলোতে। তাহলে এগুলো কিন্তু আপনার পছন্দের চাকরি, ফরেন অ্যাডমিন কাস্টম পুলিশ, ফরেন পুলিশ অ্যাডমিন কাস্টম, ফরেন তারপরে পুলিশ, ফরেন অ্যাডমিন কাস্টম পুলিশ, এগুলোই ঘুরে ফিরে দেবেন। তো 10,000 প্রার্থী ধরেন এটাই চয়েস। এবার এই 10,000 প্রার্থীর মধ্যে আপনি শিওর থাকেন মিনিমাম 4 থেকে 5,000 আছে অলরেডি ক্যাডার। এরা কহঙ্গার ক্যাডার, এরা 44-এ ক্যাডার, 43-এ ক্যাডার, 45-এ ক্যাডার, 46-এ ক্যাডার হবে, কিন্তু পছন্দের ক্যাডার পাবেন, তারাও আছে। সো আপনাদের এই রিটেন পরীক্ষা হতে হতে বা 47তম ভাইবা হতে হতে কিন্তু 46 রেজাল্টও দিয়ে দেবে, তারাও অ্যাটেন্ড করবে। তো মিনিমাম 5,000 আছে ক্যাডার, এরা কিন্তু এই চয়েস গুলাকেই ফার্স্ট চয়েস দেবে। সুতরাং এই লোকগুলোর সাথে আবার এরাও আপনিও সবাই মিলে কিন্তু টার্গেট কিন্তু এইটাই। সো আমি একটা কথা সবসময় বলি, আপনি মনে মনে এটা ধরে রাখেন, বিসিএস এ আবেদনকারীর সংখ্যা 5,000 আর পদের সংখ্যা 350। এই পদের সংখ্যা মানে হচ্ছে পছন্দের চাকরিতে। তো পছন্দের চাকরিতে 350টা শূন্যপদের জন্য 5,000 ক্যাডার প্লাস 5,000 ক্যাডার প্লাস আপনি এরকম একটা চাকরিতে কম্পিটিশন করার জন্য আপনাকে কেমন মানের প্রিপারেশন নেওয়া উচিত। আমি একটা ডায়লগ দিই প্রিলিমিনারি সেমিনারে, যে প্রিলিমিনারি পাস করা প্রার্থীদের মধ্যে 90% লোক পছন্দের চাকরিতে পছন্দের ক্যাডার পাবে না।
প্রিলিমিনারি পাস করা 80% লোক কোনো ক্যাডারে পাবে না। তাহলে খেয়াল করে দেখেন, আপনি প্রিলি পাস করার পরে 10 জনে একজন পাবেন হচ্ছে পছন্দের চাকরি, তাও কম, আরো 97% পাবে। আর শতকরা 5 জনের মধ্যে 4 জন কনফার্ম বাদ যাবে, কোনো চাকরি পাবে না। তো এরকম একটা প্রিলি আপনার পাস করার দরকার কি, যেখানে 2 মাসে প্রায় অনিশ্চিত প্রস্তুতি। এই জন্য আমি বলছি প্রয়োজনে স্টপ রাখেন। আব্বা আমাকে বলেন এবছর আমি আবেদন করবো না, নো প্রবলেম, একটা আবেদন না করলে এমন কোনো প্রবলেম নেই। আপনি পরের বার একদম 8-8 বেঁধে 1 বছর দিনে 8-10 ঘন্টা করে প্ল্যান করে পড়াশোনা করবেন, এমন একটা টার্গেট করেন, দেখবেন যে আগামী বছরের আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে আপনার একটা ভালো প্রস্তুতি হয়ে গেছে। আমাদের আগের জায়গায় যাবো তো, আগের জায়গায় চেঞ্জ করো, ওখানে দেখা যায় না। আচ্ছা, তো প্রিলিমিনারি টেস্ট এবার আমরা এখানে বলছি কেন ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্স আসলে এই কথাটা লেখা ঠিক হয়নি, আমাদের ফাউন্ডেশন কোর্সের সেমিনারিতে আসেনি। 30 জানুয়ারি পরীক্ষা হবে 2026 সালে শুক্রবার, ফলাফল প্রকাশ করবে 10 ফেব্রুয়ারি। আপনারা জানেন 9 এপ্রিল কি বলে 2026 লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার ফলাফল দেবে 30 জুলাই। তাহলে মে জুন জুলাই 3 মাস, 3-3.5 মাসের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দেবেন পিএসসি কতটা ফাস্ট। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে 9,000-10,000 বেশি প্রিলি কোয়ালিফাই করবে না। আবার 10 আগস্ট থেকে 10 আগস্ট 2026 থেকে পিএসসি ভাইবার শুরু করবে এবং ভাইবার ফলাফল প্রকাশ করবে 25 নভেম্বর। তার মানে মোটামুটি নিশ্চিত থাকেন আগামী বছরের 26 নভেম্বর আবার 51তম বিশেষ সার্কুলার, আবার এরকম একটা চিত্র আমরা দেখতে পাবো। সো প্রিলি ফল প্রকাশের পর 2 মাসের মাথায় লিখিত পরীক্ষা শুরু, মাত্র 60 দিন পাওয়া যাবে লিখিত প্রস্তুতির জন্য। এই কারণে আমরা এই ফাউন্ডেশন কোর্সটা সিস্টেমটা চালু করেছি যে একজন প্রার্থীকে সারা বছর আমরা রিটেনটা পড়াতে চাই মূলত। এবং আপনারা যারা মনে করেন রিটেন প্রিলি পাস না করে রিটেন পড়ে লাভ কি, ভুল। লিখিত পরীক্ষার যে পড়াগুলো প্রিলির সাথে পড়া যায়, একসাথে পড়া যায়, সেখানে কিন্তু অবশ্যই প্রিলির পড়া আছে। মনে করেন না যে আমরা প্রিলি পড়াবো না, একদম ভুল করে। একজন প্রার্থী আমাদের প্ল্যানে 8 মাস ফাউন্ডেশনের প্রস্তুতি নিলে তার কমপক্ষে 70-80 নম্বর প্রিলির প্রস্তুতি হয়ে যাবে। নেক্সট, তাহলে ফাউন্ডেশন কোর্সের আউটলাইনটা হচ্ছে আমরা অলমোস্ট প্রায় 450টার মতো ক্লাস রাখছি টোটাল। এটা ফাউন্ডেশন, প্রিলি, রিটেন, ভাইবা। প্রিলি পরীক্ষার আগেই 3 শতাধিক ক্লাস দেব, অর্থাৎ প্রিলিমিনারি কোর্সে আমাদের ক্লাস সংখ্যা 140টা। আর এখানে বলছি 3 শতাধিক ক্লাস হবে প্রিলি পরীক্ষার আগে। তারপরে প্রিলি পরীক্ষার পর লিখিত ক্লাস হবে 40 থেকে 50টা, একটা সাজেশন ব্যাচ। লিখিত পরীক্ষার পর ভাইভাতে 30টা ক্লাস। প্রতি মাসে 4টা পরীক্ষা নেব। ক্লাসের উপর ক্লাস টেস্ট হবে একটা, 2টা হবে অ্যাসাইনমেন্ট টেস্ট, আর একটা হবে আমার পরীক্ষা। এখানে ক্লাসে 2টা লেখা আছে না, 2টা না, সরি, এখানে এটা একটা হবে, একটা ক্লাস টেস্ট। অর্থাৎ এইটা কিন্তু টোটালি রিটেন, এই পড়া টোটালে এমডি মহোদয়ের ব্যবস্থাপনায় একটি লিখিত পরীক্ষা। এইটা হচ্ছে আমি যে পরীক্ষাটা নেব, এবং যে পরীক্ষা অ্যাটেন্ড করলে আমার গ্রুপে সক্রিয় থাকতে পারবেন, তা নাহলে আমরা গ্রুপ থেকে বের করি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটা ছোট আমি 1 মিনিট শেয়ার করি আমার পরীক্ষাটাতে সিলেবাস কি কি থাকবে বা হোমওয়ার্ক কি কি থাকবে। একজন প্রার্থী কমপক্ষে 1 মাসে 120 পৃষ্ঠা হোমওয়ার্ক করে আমার পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। কি কি সপ্তাহে, আচ্ছা আপনাদেরকে একটা মজার কথা বলি। এখন যিনি একজন বিশেষ অতিথি, যার কারণে আমার 20 মিনিট দেরি হলো, যিনি আসলেন, উনি একজন প্রার্থীকে ভর্তি করাতে নিয়ে আসছেন। ওনার রিলেটিভ এবং প্রার্থী একটু বেসিক উইক, ইসলামিক স্টাডিজ থেকে পড়াশোনা করছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো আমি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি ওনাকে বলছি ফাউন্ডেশন কোর্সে ওই ক্যান্ডিডেটকে বলছি তোমার ভর্তি হওয়ার দরকার নাই। কেন বলছেন? কারণ আমি নিশ্চিত করে জানি এই প্রার্থী ফাউন্ডেশন কোর্স থেকে 1 মাসের মধ্যে ছিটকে পড়বে, 1 মাসের মধ্যে পালায় যাবে। কারণ ইসলামিক স্টাডিজ থেকে পড়াশোনা করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি চাঁদপুর সরকারি কলেজ। উনি আগামী গত 4-5 বছর ইংরেজি ধারাভাষ্যও নাই। তো ওনাকে যখন আমরা ডেইলি স্টার পত্রিকার সম্পাদীয় কলামের উপর হোমওয়ার্ক করতে দেবো, সে পালায় যাবে। তো আপনারা হয়তো অনেকে যারা আমাকে আজকে প্রথম শুনছেন, তারা হয়তো, আমি বিশ্বাস করবো না, যারা আমাকে চিনে জানে, তারা একটা জিনিস রাজুবের উপর এটা বিশ্বাস আছে যে আমি আমার স্বার্থে বা ভর্তি করানোর জন্য কখনো কোনো প্রার্থীকে ভুল পরামর্শ দিই না।
এটা আমার স্বভাবে নাই। সুতরাং আমি যে পরীক্ষাগুলো নেব সেটার কয়েকটা মিনিং আপনাদেরকে বলি। আপনারা যদি যারা এখানে এই আমাদের স্টুডেন্ট যারা ফাউন্ডেশন কোর্সে কনভার্ট করবেন, এগুলো করতে না পারলে আসিয়েন না, কারণ অযথা টাকা নষ্ট হবে। 30 দিনে 30টা ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় কলামের উপর হোমওয়ার্ক থাকবে। প্রত্যেকদিন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় কলাম মিনিমাম 3 বার রিডিং পড়াবো, পড়বেন আপনি। পড়ার পর এই 30 দিনে যে কোনো একটা কলামকে আমরা প্যাসেজ আকারে হুবহু তুলে দিয়ে এটার উপর একটা পরীক্ষা নেব 50 নাম্বার। আমার পরীক্ষাটা 100 নাম্বার হবে, তার মধ্যে 50 থাকবে ইংলিশের উপর। এবার 50 নম্বরে ইংরেজি পরীক্ষা নেব, একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে 50 নম্বর অ্যান্সার করবেন। কিভাবে? ওয়ার্ড মিনিং থাকবে 5 নাম্বার, ওয়ার্ড রিলেশন 5 নাম্বার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 5 নাম্বার, সিনোনিম অ্যান্টোনিম 5 নাম্বার, স্পেলিং 5 নাম্বার, এগুলো 25। তারপরে ট্রান্সলেশন লিখতে দিব, মানে যে কোনো একটা অংশকে ট্রান্সলেট করতে দিব, এইটা থাকবে 10 নাম্বার 35। তারপরে একটা কি বলে সামারি লিখতে দিব 15 নাম্বার, এই 50। এরকম এই ডেইলি স্টার পত্রিকা 30 দিনে যে আপনি যেটা পড়লেন, এইটা পড়তে গিয়ে আপনার যে পরিমাণ ভোকাবুলারি স্টক বাড়বে আপনি আইডিয়া করতে পারবেন না। যেমন উদাহরণ দিই, এই মাসে আপনি এটা পড়তে গিয়ে সবগুলা 30টা মিলে ধরেন আপনি 200টা ওয়ার্ডে প্রবলেম পড়লেন, আপনি ডিকশনারি থেকে দেখে নিলেন। আমি পত্রিকাটা পড়ার পরামর্শ দিচ্ছি 3 বার, অর্থাৎ সম্পাদকীয় কলামটা আপনি পার ডে 3 বার রিডিং করবেন। তারপরে 3 বার রিডিং পড়া, প্রথমবার পড়ার সময় আপনার কাছে যে সকল ওয়ার্ডগুলো প্রবলেম হবে সেগুলো দাগায় দাগায় রাখবেন, ডিকশনারি দেখে নেবেন। সেকেন্ড টাইম ডিকশনারি বন্ধ করে আরো 2 বার পড়বেন, অর্থাৎ ফার্স্ট রিডার হওয়া। আপনি কাজ হচ্ছে পড়ে অর্থটা বুঝলেন কিনা, ব্যাস। এটা কন্টিনিউ, আবার শেষ, আবার আগামীকালকে। এবার পত্রিকা কিনতে হবে, ভয় পাই না, এটা আমি দিয়ে দেবো। প্রত্যেকদিন ডেইলি স্টার পত্রিকা সম্পাদকীয় কলাম আমি আমার গ্রুপে দিয়ে দেব। তারপরে এবার 30 দিন পরে যে কোনো একটা কলামকে আমরা প্যাসেজ আকারে তুলে দেব। এটা একটা প্যাসেজ, এই প্যাসেজ থেকে 50 নম্বর পরীক্ষা। আমাকে বলেন তো, এরকম যদি 8 মাসে 8টা পরীক্ষা কোনো প্রার্থী দেয়, আমি সেপ্টেম্বর মাসে গিয়েও এটা আমি আমার পরীক্ষাটা অফ, ফাউন্ডেশন কোর্স আমরা আগস্টের 30 তারিখে অফ করে দেব, এরপরে পিডি পড়াবো, কিন্তু সেপ্টেম্বর অক্টোবরও আমি এই পরীক্ষাটা হয়তো রাখবো। এরকম যদি 8-9 মাস এই প্রতিদিন মাসে 30টা ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় কলাম কেউ পড়ে এবং অর্থ বুঝে এরকম পরীক্ষা দেয়, আমাকে বলেন তো লিখিত পরীক্ষার 47তম যে ইংরেজি কোশ্চেনটা আমরা দেখেছি সেটা কি তার কাছে কঠিন মনে হবে? অথচ 47টার মধ্যে 10,600 প্রার্থী তিনি কোয়ালিফাই করেছে। ইংরেজি পরীক্ষার দিন প্রায় 30 থেকে 40% ক্যান্ডিডেট আর থার্ড দিন পরীক্ষা দিতে যায়নি, তাদের পরীক্ষা শেষ, ইংরেজি পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়া কমপ্লিট, এরপর আর পরীক্ষা অ্যাটেন্ড করেনি। আপনার কোনো বিসিএস বুঝে বা সরকারি প্রথম দ্বিতীয় শ্রেণীর জব করে এমন একজন বড় ভাইয়ের সাথে ডিসকাস করে দেখেন যে ভাইয়া আমি তো এইভাবে পড়ি, কি লাভ হবে? 200 নম্বরে যে ইংরেজি পরীক্ষা দিবেন তার ম্যাক্সিমাম এখানে কমপ্লিট, ম্যাক্সিমাম। এর বাইরে টিচার 1 পৃষ্ঠা ইংরেজি লেখা শিখাবে 32টা ক্লাসের মাধ্যমে, তারপরে অফলাইনে 32টা ক্লাস হবে, অনলাইনে আবার 40টা ক্লাস হবে। তারপরে আপনি প্রতিদিন আধা ঘন্টা করে গ্রামার পড়বেন। আর এর বাইরে আমার হোমওয়ার্ক থাকবে, প্রত্যেক দিন কম্পালসারি 1 পৃষ্ঠা ইংরেজি লিখবেন, ভুল হোক শুদ্ধ হোক এটা আমি দেখতে যাব না, আপনার কাজ হচ্ছে কন্টিনিউ রাখা, যা ইচ্ছা লিখতে পারেন, ভুল শুদ্ধ আমরা যাচাই করবো না, কিন্তু লিখছেন কিনা এটা দেখবো। তাহলে 30 দিনে 30 পৃষ্ঠা ইংরেজি লেখা। প্রতিদিন ক্লাস 8-এর বই থেকে 3টা করে অঙ্ক করবেন। প্রথম 3 মাসে আমরা 8-এর বই থেকে যখন যাবো তখন আমরা 5টা করে অঙ্ক দিব, আর 9-এর বই থেকে 3টা করে দেব। প্রতিদিন 5টা করে প্রথম 3 মাস আপনি ক্লাস 8-এর বই থেকে অঙ্ক করবেন। তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান অ্যাফেয়ার্সের লিখিত পরীক্ষার সিলেবাস থেকে 100টা টপিক আমি বাছাই করেছি। আপনারা আমার পেজে গেলে একটা স্ট্যাটাস পাবেন, আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষার আগের দিন একটা স্ট্যাটাস লিখছি, আগামীকাল এবং পরশু যে পরীক্ষা হবে সে পরীক্ষায় আমার দেওয়া 100টা টপিক থেকে 70-80% অ্যান্সার করা যাবে। এটা আমার যারা প্রার্থীদের কাছে টপিকগুলো আছে তাদের কাছে খোঁজ নিতে পারেন। সুতরাং এটা আমি আমার কনফিডেন্স বা আমার আত্মবিশ্বাস আপনি বাদ দেন, আমি তো এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে বাধ্য, কারণ আমি এটা নিজে বানাইনি, আমি পিএসসি রিটেন সিলেবাস থেকে নিয়েছি। তো বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের
লিখিত পরীক্ষার সিলেবাস থেকে আমরা এই প্রশ্নগুলো, এই টপিকগুলো বাছাই করেছি। তার প্রতি মাসে 12টা টপিকের উপর 8-12 96টা টপিক থাকবে। আমরা এই 96টা টপিকের উপর আপনাকে হোমওয়ার্ক করাবো। প্রত্যেকটা টপিকের উপর আপনি 3 পৃষ্ঠা করে লিখে নিয়ে আসবেন। ভাইয়া কোথা থেকে লিখবো? কয়েকটা রেফারেন্স আমি দিব। যেমন এমন কোনো টপিক নাই যে টপিকে আপনি গুগলে সার্চ দিলে এর ইনফরমেশন পাবেন না, ইউটিউবে সার্চ দিলে পাবেন না, উইকিপিডিয়ায়। তারপরে ক্লাস 9-10 বই, ইন্টারমিডিয়েটের বই, বিভিন্ন পত্রিকার প্রথম আলো পত্রিকার কলামে ঘরে গিয়ে চার্জ দিবেন, চার্জ দিলে টপিক লিখবেন, ওই রিলেটেড কলাম চলে আসবে। এগুলা থেকে আপনি পড়ে পড়ে প্রত্যেক বিভিন্ন 3-4 জায়গা থেকে পড়বেন, নিজে একটা কি বলে অ্যান্সার নোট বানাবেন। এরকম প্রতি মাসে 36 পৃষ্ঠা হচ্ছে বাংলা থেকে নোট, 5টা করে 150টা অঙ্ক, 30 দিনে 30 পৃষ্ঠা ইংরেজি লেখা। এই হচ্ছে আমার হোমওয়ার্ক। এইটা করার পরে এবার আমি 100 নম্বরের লিখিত পরীক্ষা নেব। 50 নম্বর ইংরেজি, 20 নম্বর ম্যাথ, 30 নম্বর বাংলাদেশ এবং আন্তর্জাতিক। আমি বিশ্বাস করি এই কাজটুকু করানোর পর এইভাবে 8 মাস যদি কোনো প্রার্থী পড়ে, আপনি সেও থাকেন, এখানে কিন্তু প্রিলির পড়া আছে। আপনি হয়তো ভাবছেন তাহলে ভাইয়া প্রিলির পড়া হলো কই? প্রিলির পড়া কিভাবে আছে আমি একটা উদাহরণ দিই। আপনি যে ইংরেজি নোট করতে থাকবেন, ইংরেজি লিখতে থাকবেন, এখানে কিন্তু আপনি, আমার টার্গেট কি, 1 বছর পরে আপনি 1 পৃষ্ঠা শুদ্ধ ইংরেজি লেখা। 1 পৃষ্ঠা শুদ্ধ ইংরেজি লিখলে আপনি 15 নম্বরের যে ল্যাঙ্গুয়েজ পার্ট তার কমপক্ষে 7-8টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। তারপরে 9-10 গণিত পারলে আপনি প্রিলিমিনারি 20টা অঙ্কের মধ্যে কমপক্ষে 10-12টা অঙ্ক পারবেন। এগুলো কিন্তু প্রিলির পড়া। তারপরে বাংলা আন্তর্জাতিকের এত যে প্রায় 1000 পৃষ্ঠা আপনি নোট বানাবেন বাংলাদেশ আন্তর্জাতিক এবং বাংলা লিটারেচারের। এই 1000 পৃষ্ঠার নোট থেকে আপনার প্রিলির ইনফরমেশন থাকবে না, ইম্পসিবল। জেনারেল সায়েন্স আমরা ক্লাস 9 সাধারণ বিজ্ঞান বইয়ের উপর, উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের উপর হোমওয়ার্ক করা। এগুলো করার পরে আমি বিশ্বাস করি যে একজন প্রার্থী একটা চমৎকার বেস প্রস্তুতি নিতে পারবেন। এরপরে গিয়ে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে কনফিডেন্সের সকল শীট আমরা একসাথে আপনার হাতে দিয়ে দিব প্রিলিমিনারির। এরপরে 5 মাস একটা না, শুধু প্রিলির ক্লাস, প্রিলির এক্সাম। এরকম যদি হয় তাহলে আমার বিশ্বাস একজন প্রার্থী চমৎকার একটা প্রিপারেশন নিতে পারবেন। নেক্সট নেক্সট এটা আমি বলে ফেলছি, চেঞ্জ করো। প্রিলি পরীক্ষার পর যখন অন্যরা লিখিত প্রস্তুতি নেবে, ফাউন্ডেশন কোর্সের শিক্ষার্থীরা তখন অল্প কিছু পড়া পড়বে। অল্প কিছু পড়া বলতে কোনটা কোনটা? যেমন বাংলার কিছু পড়া থাকলো, এই যে রচনা, ভাব সম্প্রসারণ, সারসংক্ষেপ, পত্র লিখন। তারপরে বাংলা ব্যাকরণ থাকলো, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ। তারপরে ইংরেজিতে কি বলে রচনা, লেটার টু এডিটর, কম্প্রিহেনশন, এগুলো থাকলো। এই পড়াগুলো আমাদের থাকবে এবং আমাদের প্রার্থীরা তখন রিভিশন দিবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যেমন এবার 47তম প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টের দিন যখন লিখিত পরীক্ষার ডেট দিয়েছে, তখন আমি একটা কথা লিখছিলাম ফেসবুকে, কেউ নিবে প্রিপারেশন, কেউ দিবে রিভিশন। এই কথাটার মিনিং অনেক ডিপ। তো এতে প্রত্যেক বিষয়ে লিখিত পরীক্ষায় বেশি মার্কস তোলা সম্ভাবনা তৈরি হবে। আমাদের যে লক্ষ্যের কথা আগে বলা হয়েছে, প্রিলিম পাস মানেই ওই বছরে ক্যাডার। আমার টার্গেট হচ্ছে আপনি এতবার প্রিলি পাস করতে যাওয়ার দরকার নাই, এবং জীবনে বহুবার প্রিলি পাস করেছে চাকরি পায় না এমন লোক কিন্তু আপনার সাবজেক্টে আপনার বড় ভাই বহু আছে। আমার টার্গেট হচ্ছে আপনি একটাবার প্রিলি পাস করেন, ধৈর্য ধরে অপেক্ষা করে, যেন সেবার ক্যাডার মিস না হয়। চেঞ্জ। এবার আসি, আমাদের ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। যারা এই কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট না, তারাও চাইলে আমাদের www.bcsconfidence.online এই ওয়েবসাইটটাতে ইউজ করলে প্রয়োজনীয় আপনার পত্রিকা পড়ার দোকানে। আমি একটা ডায়লগ আছে আমার, 4টা যোগ্যতা না থাকলে আপনি কখনো বিসিএস ক্যাডার হতে পারবেন না। 1 নম্বর হচ্ছে আপনি 1 পৃষ্ঠা শুদ্ধ বাংলা লিখতে না পারলে, আপনি 1 পৃষ্ঠা শুদ্ধ ইংরেজি লিখতে না পারলে, 8ম, 9ম, 10ম শ্রেণী গণিত না পারলে, এবং নিয়মিত পেপার না পড়লে। তো যারা পেপারে কি পড়বেন এটা খুঁজে পাচ্ছেন না, তারা চাইলে আমাদের এই ওয়েবসাইট ইউজ করতে পারেন। প্রত্যেকদিন সকাল 10টায়
আজকের পত্রিকায় কি কি পড়তে হবে সেটা আমরা ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাভার পেজ। এখানে কাভার পেজে এই পিকচারটা থাকবে, এটাই আমাদের অথেন্টিক ওয়েবসাইট। এছাড়াও কনফিডেন্স নামে অনেক ওয়েবসাইট থাকতে পারে। এখানে কাভার পেজে আমার এই পিকচারটা আছে এবং এখানে আমি এখানে কতগুলো কথা লিখে রাখছি, এটা পড়ে শোনার দরকার নেই। তাহলে আমরা মোটামুটি বক্তব্য প্রায় শেষ করে ফেলছি। এবার আমরা জাস্ট একেবারে আজকে যেটা শোনার জন্য আপনারা অধীরে আগ্রহ অপেক্ষা করছেন সেটা বিষয়ে কথা বলবো। 50তম বিসিএস এর টোটাল শূন্যপদের সংখ্যা 1760টা, জেনারেল ক্যাডারে শূন্যপদের সংখ্যা 452। এটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট, 452। কিন্তু এখান থেকে আমি বলছি কত, 350 প্লাস মাইনাস, কারণ এই সবগুলো ক্যাডারও আপনার টার্গেট না। এখানে কিন্তু রেলওয়ে আছে, ফুড আছে, কোঅপারেটিভ আছে, তারপর হচ্ছে আনসার আছে, ইনফরমেশন আছে। এসব ক্যাডার পেলেও আপনি আবার বিসিএস দিবেন। সুতরাং জেনারেল ক্যাডার শূন্যপদের সংখ্যা 452, যেখানে সবাই আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য প্রফেশনাল ক্যাডার তারপরে এবং নন ক্যাডার পদ আছে 395টা। এটা একটা সিগনিফিকেন্ট যে নন ক্যাডার পদটা ডিরেক্ট উল্লেখ করে দিয়েছে। তারপরে এখানে শিক্ষা ক্যাডারের শূন্যপদ সমূহ হচ্ছে সরকারি সাধারণ কলেজে প্রভাষক 139 জন, 139টা। এবারে একটু কম কেন, কারণ যেহেতু কয়েকদিন আগে স্পেশাল বিসিএস দিয়েছে। সরকারি মাদ্রাসা আলিয়ায় 26টা, তারপরে বিসিএস কারিগরি শিক্ষা 21টা। তারপরে ও টেকনিক্যাল ক্যাডারের শূন্যপদ মানে শিক্ষা ক্যাডার বাদ দিয়ে অন্যান্য ক্যাডারের শূন্যপদ আছে 1152। এখানে এগ্রিকালচার, ফিশারি, ভেটেরিনারি এসব। 50তম বিসিএস এর আবেদন ফর্ম ফি জমা দেন, এগুলো তো আপনারা সবাই তারিখ মানিক জানেন। আবেদন ফি 200 টাকা, এটাও জানেন। নেক্সট করুন। তারপরে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছেন। অনার্স কমপ্লিট বলতে অনেকে ভাইভাকেও বোঝায় না। অনার্স কমপ্লিট মানে আপনার লিখিত পরীক্ষা কমপ্লিট। আমি আবার বলি, সম্ভবত আবেদন ফর্ম পূরণে জমা দেন 31 ডিসেম্বর নাকি, 31 ডিসেম্বরের মধ্যেই আপনার লিখিত পরীক্ষা কমপ্লিট হলে আপনি আবেদন করতে পারবেন, এছাড়া কোনো কথা নেই। এবার ভাইভা কমপ্লিট না হলে অসুবিধা নেই। আর কিন্তু ফলাফল হয়নি, নো প্রবলেম, আপনি অ্যাপিয়ার্ড অবতীর্ণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স থাকতে হবে 21 থেকে 32 বছর। তারপরে জাতীয়তা বাংলাদেশি, শারীরিক যোগ্যতার লেখা আছে। পুলিশ এবং আনসার ক্যাডারের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হবে 162 সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে কি বলে 54.54 কেজি। অ্যাকচুয়ালি এত সেন্টিমিটার না বুঝলে, এখানে পুরুষ প্রার্থী মানে 5 ফিট 4 ইঞ্চি, নারী প্রার্থী মানে 5 ফিট, এটা হচ্ছে কথা। তারপরে অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে পুরুষ প্রার্থী 5 ফিট, নারী প্রার্থী 4 ফিট 10 ইঞ্চি, ওজন 49 কেজি। আগে এটা ছিল 44 কেজি, এখন এটা একটু বাড়ায় 49 কেজি করছে পুলিশ ক্যাডারের ক্ষেত্রে। তারপরে এই যে ফর্মটা, এটা কিন্তু পিএসসি কোনো ফর্ম না। এই ফর্মটা আপনার চাইলে একটা স্ক্রিনশট দিতে পারেন যারা মোবাইলে দেখছেন। এই ফর্মটা হচ্ছে কনফিডেন্সের একটা ফর্ম। এটা আমরা যতগুলো ইনফরমেশন পিএসসি তার ওয়েবসাইটে চেয়েছে সেখান থেকে আমরা এই ফর্মটা নিয়ে আসছি। তারপরে এই ফর্মটা সেই ইনফরমেশনগুলো আমরা এখানে যোগ করেছি। এখানে প্রথমে কি আছে, অ্যাপ্লিক্যান্টস ফর্ম ফর জেনারেল, তারপরে প্রফেশনাল বা টেকনিক্যাল এবং বোথ। জেনারেল মানে হচ্ছে আমি আমার নিজের সাবজেক্ট ছাড়া অন্য কোনো চাকরি করতে, আমি আমার নিজের সাবজেক্ট ছাড়া বাকি ক্যাডারগুলো চাকরি করতে চাই, এটার নাম হচ্ছে জেনারেল। অর্থাৎ আমি আমার নিজের সাবজেক্টে চাকরি করতে চাই না, দ্যাটস কল্ড জেনারেল, কথা শেষ। আর প্রফেশনাল ক্যাডার হচ্ছে আমি আমার নিজের সাবজেক্ট ছাড়া অন্য কোনো চাকরি করতে চাই না, এটা হচ্ছে টেকনিক্যাল। আর বোধ মানে হচ্ছে আমি দুইটাই চাই। তো এখানে আপনারা খুব ভালো করে জানেন এগুলোর জন্য পরীক্ষা আলাদা আলাদা। জেনারেল ক্যাডারে পরীক্ষা দেবেন আপনি 900 নম্বরে লিখিত, 100 নম্বরে ভাইবা। তারপরে এটা সবই আপনাদের জানা আছে। আগে ছিল 900 নম্বরে লিখিত পরীক্ষা, 200 নম্বরে ভাইবা, এখন ভাইবাটা 100 নম্বর করা হয়েছে। অ্যাপ্লিকেন্টস নেম, এখানে আপনি আপনার নাম লিখবেন। শুধু একটা কথা মনে রাখবেন, অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। আমি আরেকবার বলছি, অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। এই তিনটাতে অবশ্যই আপনার এসএসসি পরীক্ষা, এসএসসিটা আশা করি সবাই বুঝছেন আমার কথা, যেন যদি কেউ নাও প্রনাউন্সিয়েশন বুঝতে না পারেন, এসএসসি পরীক্ষায় সার্টিফিকেটে যেটা লেখা আছে সেটাই হবে। অনেকেই একটা কমন কোশ্চেন করেন যে ভাইয়া কি বলে
বগুড়া শাখায় ফাউন্ডেশন কোর্স চালু নাই, আমি অনলাইনে হতে চাই। অনলাইনে ফাউন্ডেশন কোর্স নাই, বগুড়া শাখায় ফাউন্ডেশন কোর্স খুব রিসেন্ট চালু হবে। আমি বগুড়া যে বাইক কোশ্চেন করেছেন, আমি দুইটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি। আমাদের বরিশাল এবং বগুড়া এই দুটা ব্রাঞ্চ আগে আমাদের ফ্র্যাঞ্চাইজ ছিল। আমরা এই দুটা ব্রাঞ্চ আমাদের হান্নান ভাই, বগুড়া হান্নান স্যার, উনি আমার খুব ক্লোজ বড় ভাই এবং খুব ভালো মানুষ, উনি চালাতেন। তো আগামী জানুয়ারির 1 তারিখ থেকে বগুড়া এবং বরিশাল ব্রাঞ্চ দুটোই আমি চালাবো এবং আগামী মাসে ইনশাল্লাহ আমি বগুড়া এবং বরিশালে ভিজিট করব। এই দুটো ব্রাঞ্চ আগামী মাস থেকে আমার আন্ডারে চলে আসবে। ইনশাল্লাহ আশা করি নেক্সট ভবিষ্যতে আমরা অবশ্যই ফাউন্ডেশন কোর্স চালু করবো। বগুড়া এবং বরিশাল দুটোই ভালো ব্রাঞ্চ। বরিশাল ব্রাঞ্চটা আমাদের রানা স্যার চালাতেন। তো এই ব্রাঞ্চটা আগামী মাস থেকে আমি নিজে পরিচালনা করব। তাহলে এই অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ, এই তিনটা অ্যাবসলিউটলি এসএসসি পরীক্ষা সার্টিফিকেট অনুসারে হবে। প্রার্থীর এনআইডি কার্ডে কি লেখা ছিল ডাজন্ট ম্যাটার। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, বিসিএস এ আবেদনের ক্ষেত্রে এনআইডি কার্ড ডাজন্ট ম্যাটার। কারণ এখানে এনআইডি কার্ডের কথা ইফ দিয়ে লেখা থাকে, মানে যদি থাকে তাহলে দিবেন। অনেক এনআইডি কার্ড নাও থাকতে পারে, আপনি এখন এনআইডি কার্ড করেন নাই, হতে পারে, তাতে আপনি বাংলাদেশের নাগরিক না। সুতরাং এটা এসএসসি পরীক্ষার সার্টিফিকেট যেটা আছে ঠিক সেটাই হতে হবে, এর বাইরে কিছু হওয়া যাবে না। বাবা ভাইয়া আমার আব্বার এনআইডি কার্ডে নামের ভুলের সাথে নামের সাথে আমার সার্টিফিকেটের নামের মিল নাই, এখন আমার কি হবে? এই ধরনের কমন কোশ্চেন আমি হাজারবার অতীতে পেয়েছি। এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে বাবার নাম ভুল থাকলে সেটাই দিতে হবে, মায়ের নাম ভুল থাকলে সেটাই দিতে হবে, ডেট অফ বার্থ ভুল থাকলে সেটাই দিতে হবে, যা আছে তাই। এনআইডি কার্ডে আপনার বাবার, মায়ের, শ্বশুরের, শাশুড়ির কি আছে এগুলো দেখার টাইম নেই। তারপর হচ্ছে জেন্ডার, আপনি যেটা জেন্ডার এটা তার আমি জানি না, আপনি জেন্ডার কি ছেলে না মেয়ে দিতে পারেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি যদি কোনো এমপ্লয় চাকরি করে থাকেন তাহলে সেটা উল্লেখ করবেন। মনে রাখবেন চাকরি যদি আপনি উল্লেখ করেন তাহলে ভাইবা দেওয়ার সময় আপনাকে একটা এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, আপনাকে নিয়োগকারী সংস্থা থেকে নিয়ে যেতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি সিঙ্গেল সেটা যেভাবে হয় সেভাবে দিবেন। রিলিজিয়ন দিবেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, মাইনরিটি থাকলে দিবেন। ন্যাশনাল আইডি নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিবেন। ফ্রিডম ফাইটার আছে কিনা নাই থাকলে, এখন আর ফ্রিডম ফাইটারের সুবিধা কি আমি জানি না, ও 5% মনে কোটা পাবেন। তারপরে হচ্ছে ডিসএবিলিটি থাকলে দিবেন। তারপরে হাইট ইঞ্চি, এখানে ইঞ্চি উল্লেখ করবেন, ওয়েট উল্লেখ করবেন। নেক্সট পেজ। তারপরে এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এইটা নিয়ে একটা বড় জটিলতা আমাদের প্রার্থীরা পড়ে, যে এখন প্রেজেন্ট অ্যাড্রেস এখানে, পরে আবার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে, তারপরে এখন স্থায়ী অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, পরে আবার স্থায়ী অ্যাড্রেস পাল্টে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, কয়েকটা বিষয় আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না, আর কিছু বিষয় পরিবর্তনযোগ্য। যদিও পিএসসি আপনাকে বলছে বিপিএসসি ফর্ম 1 এখন যেটা পূরণ করবেন সেটাকে 1 বলে, আর বিপিএসসি ফর্ম 2 যেটা ভাইবার সময় নিয়ে যাবেন সেটাকে 2 বলবে। এই দুটার তথ্য মিল থাকতে হবে, কিন্তু সব তথ্য মিল থাকা লাগবে না। যেমন আপনি যদি তথ্য বিভ্রান্তিকর মিল রাখতে চান তাহলে আপনি অনেক সময় ভুল ইনফরমেশন দেওয়াই লাগবে। একটা উদাহরণ দিই, যেমন ধরুন আমার বর্তমান অ্যাড্রেস বনানী, আমি বনানীতে থাকি। এখন এটা তো সত্য কথা, আমি বিসিএস আবেদন করেছি, কিন্তু আবেদনের কি বলে ভাইবা দেওয়ার সময় আমি থাকি পুরান ঢাকায়, তাহলে আমি কি লিখবো বর্তমান ঠিকানা বনানী? তাদের ভুল তথ্য। অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস পরিবর্তনযোগ্য, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস কখনো পরিবর্তনযোগ্য নয়। এই কথাটা খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। আপনি যেটা প্রেজেন্ট অ্যাড্রেস দিচ্ছেন সেখানে কেয়ার অফ নিয়ে অনেকে খুব জটিলতা পড়ে, ভাইয়া কেয়ার অফে কি লিখবো? কেয়ার অফ মানে হচ্ছে আপনি কাউকে ইন্ডিকেট করতে চান। যেমন আমার মেয়ে ধরেন কোনো একটা জায়গায় ঠিকানা লিখবে, তো সে লিখলো তানজিল আহমেদ, তারপরে কেয়ার অফ বেলাল আহমেদ, মানে সে বুঝালো যে আমি বেলাল আহমেদের মেয়ে, তা না, আমাকে ইন্ডিকেট করলো যে আমাকে এই লোকের কাছ থেকে তথ্য নিলে আমাকে পাবেন, এটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কেয়ার অফে দুলাভাইয়ের নাম দেওয়া যাবে, বড় ভাইয়ের নাম দেওয়া যাবে, প্রতিবেশীর নাম দেওয়া যাবে, টিচারের নাম দেওয়া যাবে, তারপরে খালুর নাম দেওয়া যাবে, দোকান নাম্বার দেওয়া যাবে। কেয়ার অফ দোকান নাম্বার 342 নিউ মার্কেট ঢাকা, এটা দেওয়া যাবে। কথা ক্লিয়ার? কেয়ার অফ মানে বাবা মা বা বাড়ির নাম নয়, বাড়ির নামও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সুতরাং কেয়ার অফ মানে হচ্ছে আপনি কাউকে ইন্ডিকেট করতে চান, তাহলে প্রার্থীর নাম দুপুরে লেখা থাকবে কেয়ার অফ অমুক, তারপরে ভিলেজ টাউন এগুলো যা যা আছে এগুলো লিখে দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে মনে রাখবেন আপনি যেই জেলার বাসিন্দা সেই জেলায় আপনি
সেই তথ্যটা পূরণ করবেন, জেলার নাম লিখবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার ভেরিফিকেশন হবে। এই কথাটা মনে রাখবেন। এখন পার্মানেন্ট অ্যাড্রেসে একটা পরে আবার আরেকটা, তা কিন্তু হবে না, কারণ পার্মানেন্ট অ্যাড্রেসে পুলিশ আপনাকে খুঁজতে যাবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার 2 বার লিখবেন, একই নাম্বার 2 বার লিখতে পারেন। রিটাইপ মানে নতুন মোবাইল নাম্বার নয়, রিটাইপ মানে একই নাম্বার, কোনো কারণে মিস্টেক হলে বা বোঝা না গেলে যেন আরেকবার লিখতে পারে। এক্সাম সেন্টার উল্লেখ করবেন, আপনি ঢাকা, চিটাগং, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট কোন এক্সাম সেন্টারে এক্সাম দিচ্ছেন, এক্সাম সেন্টার যেখানে দিবেন সেখানে রিটেন পরীক্ষা দিবেন। লিখিত পরীক্ষার সময় এক্সাম সেন্টার পরিবর্তনযোগ্য নয়। নেক্সট, আচ্ছা, এখানে আছে আপনার এডুকেশনাল ইনফরমেশন। এখানে লিখবেন হচ্ছে এক্সামিনেশন কি কি, যেমন ধরেন এই যে এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে হচ্ছে অনার্স, তারপরে হচ্ছে এখানে লিখবেন মাস্টার্স যদি থাকে। তাহলে এবার বোর্ড ইনস্টিটিউট, এসএসসির ক্ষেত্রে কোন বোর্ডে ছিলেন সেটা লিখবেন। তারপর হচ্ছে এসএসসির ক্ষেত্রে কোন বোর্ডে ছিলেন সেটা লিখবেন। গ্রুপ এর ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স লিখবেন। অনার্সের ক্ষেত্রে এখানে লিখবেন সাবজেক্ট। আর অনার্সের ক্ষেত্রে এই বোর্ড ইনস্টিটিউট জায়গায় লিখবেন ইনস্টিটিউট, আপনি কোথায় পড়াশোনা করেছেন সেটা, মানে ইউনিভার্সিটি। আর এখানে লিখবেন সাবজেক্ট। রেজাল্ট লিখবেন, কোন ইয়ার ছিল সেটা লিখবেন। রোল নাম্বার এসএসসি এবং এইচএসসি ক্ষেত্রে প্রযোজ্য, অনার্স ক্ষেত্রে না লিখলে হবে। এবং ডিউরেশন এসএসসি ক্ষেত্রে প্রযোজ্য নয়, অনার্সের ক্ষেত্রে অবশ্যই এটা 4 উল্লেখ থাকতে হবে। অর্থাৎ অনার্সের ক্ষেত্রে আপনার ডিউরেশন হতে হবে 4 বছর, এই কথাটা মনে রাখবেন। 4 বছরের অনার্স না হলে মাস্টার্স ছাড়া আপনি বেছে দিতে পারবেন না। তারপরে হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম, যারা নিজে আপনারা তো সবাই নিজে পূরণ করবেন। এখন তার ওই দোকানে গিয়ে অনেকেই পূরণ করেন, এখন সবাই অনেক ফাস্ট। তবে প্লিজ সবকিছু করতে করতে আবার বিসিএস এর আবেদন ফর্ম এআই দিয়ে করে ফেলেন না, দেখেন। তারপরে অ্যাপ্লিকেন্টস ফর্ম যে www.bpsc.gov.bd এই ওয়েবসাইট অথবা কি বলে টেলিটকের এই ওয়েবসাইটে কি করতে পারবেন। অ্যাপ্লিকেন্টস ফর্ম এই যে জেনারেল, টেকনিক্যাল এবং বোথ। আগে বলে দিচ্ছি, জেনারেল মানে হচ্ছে আমি আমার নিজের সাবজেক্টে চাকরি করতে চাই না, দ্যাটস কল্ড জেনারেল। বোথ মানে টেকনিক্যাল মানে হচ্ছে আমি নিজের সাবজেক্ট ছাড়া অন্য কিছু চাই না। আর বোথ মানে হচ্ছে আমি দুইটাই চাই। নেক্সট যেটা আসবে সেখানে ক্লিক করবেন, এরকম একটা পেজ পাবেন। এটা আমরা পিএসসি থেকে নিয়েছি, এই যে এখানে সব লেখা আছে ইনফরমেশন। নেক্সট, এটা হচ্ছে আপনার কি বলে কমপ্লিট ফর্ম নাকি, এটা কি অ্যাপ্লিকেন্টস নেমে যে আমি ওখানে যা যা আমার পেজে দিয়েছি এখান থেকে আমি নিয়েছি। সুতরাং এগুলো নিয়ে এই যে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে আর এরপর আরেকটা পৃষ্ঠা আছে, আরেকটা পৃষ্ঠা যাবো। এই যে এটা হচ্ছে একটা কমপ্লিট আপনার ফর্ম, অর্থাৎ এরকম একটা কমপ্লিট ফর্ম হবে। একটা কথা আপনাদেরকে পরামর্শ দিই, যদি শুধু এই কথাটা মনে রাখেন তাহলে আজকে সেমিনার শোনাটা আপনি সার্থক। এই একটা ছোট্ট ভুলের কারণে অনেক প্রার্থী ভাইভাতে গিয়ে বাদ পড়ে যাবে। শুধু এই একটা ইনফরমেশন কি, এটার একটা ফটোকপি রাখবেন। আমি আবারও বলছি, এটার একটা ফটোকপি রাখবেন। তা না হলে বিপিএসসি ফর্ম 2 এর সাথে প্রেজেন্ট অ্যাড্রেস পরিবর্তনযোগ্য, কিন্তু এই তথ্যগুলো পরিবর্তনযোগ্য নয়। এই তথ্যগুলো কি কি আছে এখানে, এই যে ক্যাডার চয়েস, কোড নাম্বার, সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6, আর নিচে কোড নাম্বার দিয়েছেন। কোড নাম্বার মানে ক্যাডারের কোড। এখন যদি এটা ফটোকপি না রাখেন, আরে 1 নম্বরে তো ফরেন দিছি বুঝলাম, কিন্তু 2 নম্বরে কি কাস্টম না অ্যাডমিনরা বলে গেছে, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার মনে রাখতে পারবেন না, সো এটা বাদ। সুতরাং এই বিষয়গুলো আপনারা খুব গুরুত্বের সঙ্গে খেয়াল রাখবেন। এটা একটা কমপ্লিট ফর্ম, এটাকে প্রিভিউ কপি বলে। এই প্রিভিউ কপি একটা দোকান থেকে ফটোকপি করে রেখে দিবেন, এটা আপনার বিপিএসসি ফর্ম 2 তে লাগবে। নেক্সট, তারপরে আসেন এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই যে আমরা একটা মানে ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি, যে প্রার্থীর নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে ফ্রিডম ফাইটার আছে কিনা, কি বলে হ্যান্ডিক্যাপ আছে কিনা, ন্যাশনাল আইডি নাম্বার আছে কিনা, জেন্ডার। নেক্সট, এখানে ফটো দিতে হবে। তারপরে এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, তারপরে হোম ডিস্ট্রিক্ট, এইসব। তারপরে এটা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই যে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। আচ্ছা, মাস্টার্সের ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপিয়ার প্রযোজ্য নয়, কারণ যদি মাস্টার্স অ্যাপিয়ার থাকে রেজাল্ট না হয় তাহলে আপনি দেখাবেন না, আপনি অনার্স পাস করছেন এটা দেখাবেন। পাইবার সময় গিয়ে বলবেন স্যার আমার মাস্টার্স কমপ্লিট, তখন কমপ্লিট ছিল না। নেক্সট, তারপর এটা হচ্ছে ওই যে চিকন করে যেটা দেখালাম, যে 1 2 3 4 5 6 7 8 9, আপনি কটা চয়েস দিতে পারবেন। এখানে 16টা বলে দেখাইছি আমরা, এবার হয়তো 12 13টা 14টা দিতে পারবেন। এই যে কোড নাম্বার 117 মানে ফরেন ক্যাডার, 110 মানে অ্যাডমিন ক্যাডার, 114 মানে পুলিশ ক্যাডার।
এই বিষয়গুলো আপনাকে এই মনে রাখতে হবে। এইটার জন্য এই টোটাল প্রিভিউ কপি এবং এটা আপনার সিগনেচার। সিগনেচারে অনেকেই বলেন ভাইয়া সিগনেচার কি বাংলা লিখবো না ইংরেজি লিখবো? দেখেন সিগনেচার আপনি বাংলা লিখতে পারেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনাকে। এটা আমার নাম, দেখেন বেলাল আহমেদ, এরপর আবার রাজু, এটা আমার নাম। তো আমি এই নাম লিখে সিগনেচার করতে পারবো, কিন্তু এই নামগুলো লিখে সিগনেচার করতে গেলে আমি কয়টা সিগনেচার করতে পারবো? একজন বিসিএস ক্যাডারের অবশ্যই একটা ইনিশিয়াল সাইন থাকা উচিত। এখন এইটা লেখার থেকে আমি যদি এই যে আমার ছোট্ট একটা সাইন করি, আমি এটা যদি আমার সাইন হয় তাহলে একটু কত ইজি। এবং এইটা কারো পক্ষে নকল করা সম্ভব না, বা এটা আমার পরিচয় বহন করে। আমি এখানে কি লিখছি এইটা ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ আমি এখানে কি ভাই কি লিখছি এখানে, এটা তো আপনার জানার দরকার না। এটা আমার সিগনেচার। আমি এই সিগনেচার দিলে ব্যাংকে আমাকে টাকা দিয়ে দেবে। আমি এই সিগনেচার দিলে তারপরে আমার যে কেউ বুঝবে যে এটা রাজু স্যারের সিগনেচার। সুতরাং দেখেন তো এই লোকটা যে সিগনেচার করেছে এটাকে আগে জায়গায় দিতে পারবো? একটু আগে জায়গায় কিভাবে যাবে? ওকে, এইগুলো এগুলো মুছে দেন। আচ্ছা, ওকে। তাহলে এই খেয়াল করে দেখেন, এই যে লোকের সিগনেচারটা, এইটা কিন্তু কি লিখছে কেউ বলতে পারবে না। সুতরাং সিগনেচার কোনো বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, তেলেগু কোনো ভাষা নেই। সিগনেচারের কোনো ল্যাঙ্গুয়েজ নেই। আপনি যেটা পেশা গোছায় রাখবেন সেটা আপনার সিগনেচার। যেমন আমি একটা উদাহরণ দিই। আমার ছোটবেলায় আমি ঢাকা নিউ মডেল হাই স্কুলে পড়তাম, শুক্রবার। ওই হেড স্যারের সিগনেচার নকল করে আমরা মনে হয় ফ্রেন্ড ট্রেন্ড অনেক সময় আমরা একজনের ছুটি দিয়ে দিতাম। ওই সিগনেচারটা আমার এখনো মনে আছে। এটা ছিল আমাদের হেড স্যারের সিগনেচার। এটা নকল করা একদম ডাল ভাতের মতো সোজা। আমরা অ্যাপ্লিকেশন লিখলে হেড স্যারের স্যাম দিয়ে দিতাম। তো আপনি যদি এটাও লিখে রাখেন নো প্রবলেম, সিগনেচার কি দিচ্ছেন ডাজেন্ট ম্যাটার। ওকে, তাহলে এইটা হচ্ছে আপনার প্রিভিউ কপি। এই যে আমি একটু আগে দেখালাম, এই যে এখানে আপনার ছবি থাকবে। এখানে প্রথম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ক্যাডার চয়েস, সাইন, বাস আপনার কমপ্লিট একটা কি বলে ফর্ম। এই কপিটাই আপনি মাস্ট বি ফটোকপি করে রেখে দিবেন একটা। নেক্সট। আচ্ছা, আমি যে কথা বলতেছি আপনাদের কি উপকার হয়? আপনাকে এত কম লোক কেন? মাত্র 267 জন আমাকে লাগে, কিন্তু লাইভ শেষ করার পর দেখবো 10,000 লোক দেখেছে। ও আচ্ছা, মানে এটা তো বিভিন্ন আইডিয়া আছে সেজন্য নাকি রে? হ্যাঁ, আচ্ছা। তো আপনাদের কি উপকার টুকার হচ্ছে? আমি তো কি এগুলো কোনো তো আমি তো স্যার একান্নতম বিশেষ বিলুনের রাজশাহী আলুপট্টি ফ্রি কথা। এটা ভাই ওই ব্রাঞ্চে একটা ফোন দিয়ে, আমার তো এক এক ব্রাঞ্চে এক এক রকম কস্ট, এই জন্য আমরা এক এক ব্রাঞ্চে এক রকম ফি রাখছি। তবে সম্ভবত আলুপট্টি ব্রাঞ্চে ফি 17,000 টাকা এরকম হবে। তারপরে আচ্ছা, আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট বলে রাখি, যেটা আমি প্রতিদিন এখন থেকে বলে আসতেছি প্রতিদিন, সেটা হচ্ছে 51তম ফাউন্ডেশন ব্যাচের ভর্তির লাস্ট ডেট 1 জানুয়ারি। আমার কাছ থেকে এই তথ্যটা কোচিংয়ের মালিক মনে না করে মনে করবেন যে রাজু ভাই বলছে। রাজু ভাই বলছে মানে এটা আইন, কনফিডেন্স, এটা ল হয়ে গেছে। 51তম বিসিএস এর ভর্তির লাস্ট ডেট, 51তম ফাউন্ডেশন ব্যাচের ভর্তির লাস্ট ডেট 1 জানুয়ারি। এর পরে আমরা 15 তারিখ পর্যন্ত ভর্তি করাবো, কিন্তু কাকে? জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস থাকবে, ফাউন্ডেশন ব্যাচের ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসে যারা অ্যাটেন্ড করবে শুধু তাদেরকেই ভর্তি করাবো, নতুন কেউ আসলে ইম্পসিবল, আর 15 জানুয়ারির পরে অসম্ভব। সুতরাং যারা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবেন, আপনারা হয়তো মানে এই ঘোষণা দেওয়াতে আমি পার্সোনালি কোচিং এর মালিক হিসেবে অনেক ক্ষতিগ্রস্ত হব। কারণ কোথায় তার পরের বছরের জানুয়ারি মাসে প্রিলিমিনারি পরীক্ষা হবে, আগের বছরের জানুয়ারির 1 তারিখে ভর্তি বন্ধ। এটা না করলে আমি প্রপার একটা সার্ভিস দিতে পারবো না। যদি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সবসময় আসলে ভর্তি করায় থাকি, সেটা প্রিলিমিনারি করাবো। তো ফাউন্ডেশন কোর্সে ভর্তির লাস্ট ডেট 1 জানুয়ারি, যতটা মনে রাখতে হবে। কোনো কোচিং এর মালিকের এই দুঃসাহস নাই যে 1 বছর আগে ভর্তি বন্ধ করে দেবে। এটা রাজু ভাই করবে, এবং আগেও করেছে, এখনো করবে। তাহলে আসেন, এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে দেখেন এরকম একটা অ্যাডমিট কার্ড আপনি ওয়েবসাইট থেকে অটোমেটিক পেয়ে যাবেন। অ্যাডমিট কার্ড আপনার ছবি থাকবে, পার্সোনাল ইনফরমেশন থাকবে, সাইন থাকবে, আর কিছু থাকবে না।
সুতরাং এর অ্যাডমিট কার্ডও আপনারা নিয়ে রাখতে পারবেন এনি টাইম, অথবা আপনাদের পাসওয়ার্ড থাকলে আপনারা এনি টাইম নিতে পারবেন। প্রার্থিতা বাতিল হওয়ার কারণ কি কি? কি কি কারণে বিসিএস একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে? আমি লিখে রাখছি উপরে। নিজের নাম, পিতার নাম, জন্ম তারিখ এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অনুসারে না হলে, ভেরি সিগনিফিকেন্ট মেসেজ। আপনি এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের সাথে মিল না থাকলে আবেদনপত্র বাতিল, ডাইরেক্ট বাতিল, কোনো কথা হবে না। বয়স কম বা বেশি হলে, ছবি এবং স্বাক্ষর মুদ্রিত না হলে, এবং ভবিষ্যতে স্বাক্ষর ভিন্ন হলে। ভবিষ্যতে মানে হচ্ছে আপনি ইয়নো হয়ে গেলে স্বাক্ষর না, সেটা না, মানে এই বিসিএস এ জয়েন করার আগ পর্যন্ত স্বাক্ষর সেম হতে হবে। নির্ধারিত টাকা জমা না দিলে অবতীর্ণ প্রার্থী, শুধু অনার্স পাশ করা প্রার্থীর ক্ষেত্রে সনদ, প্রত্যয়ন পত্রে এবং প্রত্যয়ন পত্র দিবেন যারা অ্যাপিয়ার্ড, 4 বছর কথাটা উল্লেখ না থাকলে আবেদনপত্র বাতিল হবে। এই কথাটাও আপনাদের অনেকের জানা না যারা অ্যাপিয়ার্ড হিসেবে দিবেন। ডিপার্টমেন্টের চেয়ারম্যান অথবা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে যে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট নেবেন, সেখানে আপনার যে কোর্সটা 4 বছর মেয়াদি, এই কথাটা হাতে লিখে উল্লেখ থাকতে হবে, অথবা প্রিন্ট করে হলে স্যারের সাইন থাকতে হবে। এই 4 বছর মেয়াদি কি বলে কোর্স না হলে আপনি আবেদন করতে পারবেন না। হোম ডিস্ট্রিক্ট সঠিক না হলে, অর্থাৎ পরিবর্তন করলে। আর প্রিলিমিনারি পরীক্ষার হলে উত্তরপত্রের রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখলে, কাটাকাটি করলে, ফ্লুইড ব্যবহার করলে আপনার আবেদন, এই 7টা কারণে আবেদনপত্র ডিরেক্ট বাতিল হয়ে যাবে। তারপরে আসেন ক্যাডার চয়েস নিয়ে ওখানে কথা বলি। আমরা এখানে 3টে ক্যাডার নিয়ে মূলত কথা বলছি, যে পুলিশ, পররাষ্ট্র, অ্যাডমিন, আপনি কোন দিকে যাবেন, কোনটা ফার্স্ট চয়েস দিবেন। নেক্সট, তো আমরা ক্যাডার চয়েসের একজন প্রার্থী আসলে কি টাইপের ভুল করে, আমি 3টা কথা লিখে রাখছি এখানে কি টাইপের ভুল হয়। 1 নম্বর ভুল হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো চাকরি না পাওয়া, এটা নিয়ে আমি একটা ব্যাখ্যা দেব। নাম্বার 2 হচ্ছে সামর্থ্যের প্রতি বিবেচনা না করে উচ্চাশা করা। 3 নম্বর হচ্ছে না বুঝে বা অন্যের দেখে চয়েস করা। আমি প্রথম কথাটা বলি, যে সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি ভালো চাকরি পাননি, কিভাবে, আমি একটা উদাহরণ দিই। কারণ অনেকে আপনি কোশ্চেন করে দেখবেন যে আচ্ছা, এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি পরের পেজটাতে যাই। পরের পেজটা যাচ্ছি, যেমন যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো চাকরি না পাওয়া কিভাবে। ধরেন এবছর আমি এর আগে কিন্তু সবসময় এখানে 65% লেখা থাকতো। আমি আমার অফিসারকে বলছি যে এখানে এবার 60 করে দাও। কেন জানেন? কারণ আমি বিলিভ করি যে 47তম বিসিএস এ 60% নাম্বার পেলে ফরেন কার্ডার পাওয়া যাবে, যে কোশ্চেন আমরা দেখেছি। সুতরাং এবার আমি 60%, ধরেন আপনি 60% নাম্বার পেলেন, এবং এটা বাংলাদেশে 50তম বিসিএস এর সর্বোচ্চ স্কোর। কিন্তু এই স্কোরটাতে একাধিক লোক পেতে পারে। যেমন 5 জন লোক সেম স্কোর পেয়েছে, 5 জন। এদের মধ্যে একজন ফরেন কার্ডার ফার্স্ট হয়ে দিয়েছেন, উনি ফরেনে ফার্স্ট হয়নি। একজন ছিলেন অ্যাডমিন কার্ডার ফার্স্ট হয়েছে, উনি অ্যাডমিনে ফার্স্ট। একজন ছিলেন পুলিশ ফার্স্ট হয়েছে, উনি পুলিশে ফার্স্ট। একজন এডুকেশন কার্ডার ফার্স্ট হয়েছে, একজন এগ্রিকালচার। এনারা সবাই কিন্তু যার কার্ডারে ফার্স্ট হয়েছে। এবার খেয়াল করে দেখেন, যিনি ফরেন কার্ডার হয়েছে, বিসিএস এর অন্যান্য সরকারি চাকরিগুলোতে ফার্স্ট হওয়া আর লাস্ট হওয়া মর্যাদা সেম, কিন্তু বিসিএস এ কিন্তু তা নয়। বিসিএস এ ফরেন কার্ডার হওয়া, অ্যাডমিন কার্ডার হওয়া, পুলিশ কার্ডার হওয়া, এডুকেশন কার্ডার হওয়া, এগ্রিকালচার হওয়া, সরকারের কাছে সবাই বিসিএস কার্ডার। কিন্তু দেখেন এরা আবার বিসিএস পরীক্ষা দেয় কেন? আরো ভালো ফেসিলিটিস কার্ডার পাওয়ার জন্য। সো এখানে ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, এডুকেশন ক্যাডার, এই ক্যাডারগুলোর মধ্যে মান, মর্যাদা, তারপরে হচ্ছে ফ্যাসিলিটিসগত অনেক পার্থক্য আছে, আকাশ জমিন ডিফারেন্স। ফরেন ক্যাডার চাকরি করলে একজন লোক জীবনে মিনিমাম 25 বছর বিদেশে চাকরি করতে পারবেন, কত আলিশান লাইফ লিড করবেন। অ্যাডমিন ক্যাডারে চাকরি করলে উনি এখন কি বলে সহকারী কমিশনার হিসেবে জয়েন করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেদিন মহামান্য রাষ্ট্রপতি গ্যাজেটে সাইন করবেন, ওদিন উল্লেখ থাকবে যে উল্লিখিত সহকারী কমিশনারগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়। তারপরে এত ফ্যাসিলিটি চাকরি করবেন, কিন্তু বিসিএস এ ফার্স্ট হয়ে আপনি চাইলে এডুকেশন ক্যাডারও জয়েন করতে পারেন। তাহলে এটা অনেক বড় একটা ভুল না? এই দুজনের মধ্যে আকাশ জমিন পার্থক্য হবে। দুজনে কিন্তু যোগ্য। উনি যদি ফার্স্ট চয়েস ফরেন দিতেন, হয় মানে ফরেনে ফার্স্ট বা সেকেন্ড হইতেন। সুতরাং এটা একটা রং মেসেজ বা রং কি বলে চয়েস। যোগ্যতা সত্ত্বেও আপনি ভালো চাকরি পাননি, তাহলে চয়েস কি করবেন ভাইয়া? তাহলে তো যেভাবে ফরেন কার্ডার কথা চিন্তা করছেন যে ফরেন কার্ডার ফার্স্ট হয়ে দিব, সেকেন্ড ভুল হতে পারে। কি বলেন? সামর্থ্যের প্রতি বিবেচনা না করে উচ্চাশা করা, এই ভুলটা হতে পারে। সামর্থ্যের প্রতি বিবেচনা না করে উচ্চাশা করা। যেমন ফরেন কার্ডারে চাকরি পাওয়ার জন্য একজন প্রার্থীর লিখিত পরীক্ষায় টপ স্কোরার হইতে হবে, আপনি বুঝেন। ভাইভাতে চমৎকার ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে হবে। তারপরে হচ্ছে আপনার একটা গেট আপ মিট আপ সেরকম যেন আপনাকে স্মার্ট হয়ে যাবে। এটা যদি না থাকে তাহলে আপনি
মনে করলেন যে না আপনি কোনো রকমের পিটি পাস করলেন, লিখিত পরীক্ষা কোনো রকমের দিলেন, তাহলে আপনি ফরেন কার্ডার দিয়ে অযথা ঝামেলা পড়বেন কেন? ফরেন কার্ডার ফার্স্ট চয়েস দিলে মাস্ট বি আপনার ফার্স্ট চয়েস থেকে 70% প্রশ্ন আপনাকে ভাইভাতে করবে। তো আপনি ভালো ইংরেজি বলতে পারেন না, তারপরে গিয়ে বলেন যে সরি স্যার আমি কি বাংলায় বলতে পারি? ফরেন কার্ডার একজন ফার্স্ট চয়েস দিয়েছেন, আপনি বাংলায় কথা বলতে চান, তাহলে আপনার ফরেনটা ফার্স্ট চয়েস না দেওয়া ভালো, বরং চয়েস দেওয়ার কারণেই আপনি কম নাম্বার পাবেন ভাইভাতে। সো সামর্থ্যের প্রতি বিবেচনা না করে উচ্চাশা করলে এই ভুলটা আপনি করতে পারেন। সুতরাং না বুঝে বা অন্যের দেখে ক্যাডার চয়েস করার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে রাখতে পারছি এখানে। এই যে একটা এই মেসেজটা আমি গত 12 বছর যাবত দেখাই পারতেন। এই মেসেজটা এটা আরো 12 বছর আগে আমাকে চিটাগংয়ে সম্ভবত 33তম বিসিএস আবেদন ফরমের সময় এক প্রার্থী আমাকে এই মেসেজটা পাঠাইছে, তখন মেসেঞ্জারে। সে লেখছে, খেয়াল করেন, ভাইয়া আমার গতবার ক্যাডার চয়েসে ভুল ছিল, এখন আমি আমার ক্যাডার চয়েসের সিকোয়েন্স দেখাচ্ছি। এডুকেশন ফার্স্ট চয়েস, পোস্টাল সেকেন্ড চয়েস, ইকোনমিক, তখন ইকোনমিক একটা ক্যাডার ছিল থার্ড চয়েস, কোঅপারেটিভ ফোর্থ চয়েস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ফিফথ চয়েস। ভাইয়া প্লিজ দেখে জানাইন ঠিক আছে কিনা। আমি ঢাকা থাকতে আপনি যতবার চয়েসের সেমিনার নিছেন ততবারই বিশেষ কাজে আমাকে বাড়িতে আসতে হয়েছে। ভাইয়া বলুন না চয়েস ঠিক আছে কিনা, আমি রবিবার তাহলে ফর্ম ফিল আপ করবো। ও দেখুন না, প্রথমে সালাম এবং শুভেচ্ছা জানাতে ভুলে গেছি, নববর্ষের শুভেচ্ছা। তো এই প্রার্থী আমাকে এই মেসেজটা দিয়েছে, আমি এটা টোটালটা পড়ে তাকে একটা অ্যান্সার দিছি, ডোন্ট মাইন্ড, এটা কিছুই হয়নি। আমাদের অনেক প্রার্থী না বুঝে অন্যের দেখে এরকম চয়েস করে, ফ্রেন্ডদেরকে দেখে চয়েস করে। বন্ধু কি কি দিছো ফার্স্ট চয়েস, বন্ধু কি ফার্স্ট চয়েস দিচ্ছে এটা আপনার দেখা দরকার না, আপনি একটু বুঝে দেন। এখানে সে 3টা মেজর ভুল করেছে। প্রথম বলেছে সে 5টা মাত্র চয়েস দিয়েছে। একজন প্রার্থীর 5কেও এক ছোট ভাই আমাকে বললো যে ভাইয়া আমি যে 45টার মধ্যে ভাইবা দিছি, আমার ক্যাডার চেঞ্জ হয় নাই, একটা কারণ হচ্ছে আমি কি বলে 3টা মাত্র চয়েস দিয়েছি। ওনারা ভাইবা বোর্ডের খুব মাইন্ড করছে, আমাকে মানে যাচ্ছে তাই মানে কথা বলছে। তো আপনি যতগুলো চয়েস দেওয়ার সুযোগ আছে ততগুলো দিবেন। আপনি প্রয়োজনে চাকরি পেলে তারপরে চাকরি করিয়েন না, যোগদান করিয়েন না, আপনি মিস করেন না। কারণ ভাইবা বোর্ডে ওই টাইপের একজন থাকতে পারেন যিনি রাগ করতে পারে। তাহলে এটা একটা মেজর ভুল। সেকেন্ড ভুল হচ্ছে এই প্রার্থী এডুকেশন ক্যাডারকে চয়েস করেছে 1 নাম্বার, আর অডিটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্যাডার করেছে 5 নাম্বার, 3 নাম্বার চয়েস। এখন দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন যে যদি এই প্রার্থী বোধ ক্যাডার দিয়েছে, কিন্তু বোধ ক্যাডার, কারণ 1 নাম্বার চয়েস এডুকেশন। এখন ইনি যদি বাংলাদেশে এই যে 60% নাম্বার পেয়ে বাংলাদেশে ফার্স্ট হয়, উনি কোন ক্যাডার পাবে? ফার্স্ট চয়েস। আর যদি উনি এই ক্যাডারটা না পায়, খেয়াল করে দেখেন, যদি এই ক্যাডারটা না পায়, ধরেন উনি এটা পেল না, তো এটা না পেলে আমরা কি দেখবো, যেই নাম্বারের জন্য ধরেন হয়তো 52% নাম্বার হলেও এডুকেশন ক্যাডার পাওয়া যেত, তাহলে উনি এটা পায় না মানে কি বুঝবো আমরা, যে 52ও পায়নি। তো 52 যে নাম্বার দিয়ে পায় না, সেই নাম্বারে কি ওনার পরবর্তী জেনারেল ক্যাডারে চাকরি হবে? তার মানে উনি আসলে চয়েস করছে একটা, বাকিগুলো পাও। সো এটা একটা মেজর ভুল। আর 3 নম্বর ভুল হচ্ছে উনি সিকোয়েন্স জানে না। উনি 1 নাম্বার দিয়েছে অডিট, পোস্টালের মধ্যে একটা দুর্বল জেনারেল ক্যাডারকে দিয়েছে 2 নাম্বারে, কিন্তু তখন ইকোনমিক একটা হায়ার মানে খুব ভালো ক্যাডার ছিল, এবং অডিটের মধ্যে একটা সুপার পাওয়ার ক্যাডারকে দিয়েছে 5 নাম্বারে। এই 3টে উনি মেজর ভুল করেছে। তাহলে আপনারা যারা এই ভুলগুলো করতে চান না, আপনারা চাইলে আমাদের মতগুলো চয়েস ফলো করতে পারেন। আমরা বিসিএস অফিসার টোটাল বিসিএস এর ক্যাডারগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। ক্যাটাগরি 1 এ রাখছি ফরেন অ্যাডমিনিস্ট্রেশন, কাস্টমস, পুলিশ, তারপরে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এবং ট্যাক্স, এটাকে আমরা বলছি ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 তে রাখছি আনসার, ইনফরমেশন, তারপরে হচ্ছে কোঅপারেটিভ, ফুড, পোস্টাল, রেলওয়ে, ফ্যামিলি প্ল্যানিং। আর ক্যাটাগরি 3 রাখছি অল টেকনিক্যাল ক্যাডার। এবার আসি আমরা নেক্সট, আমরা কিছু চয়েস আপনাকে করে দিয়েছি, এটা একান্তই আমাদের চয়েস। যারা ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস দিতে চান, যারা ফরেন অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য আমাদের এইটা এই 1 নাম্বার চয়েস। এখানে এই যে কিন্তু 1 নাম্বারে আমরা রাখছি, 1 নাম্বারে রাখছি ফরেন ক্যাডার, শূন্যপদের সংখ্যা 15টা। 2 নাম্বারে রাখছি কাস্টম, শূন্যপদের সংখ্যা 40টা। তারপরে দেখেন 3 নাম্বারে রাখছি অডিট, শূন্যপদের সংখ্যা হচ্ছে 4টা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। 4 নাম্বারে রাখছি আমরা অ্যাডমিন। কেউ হয়তো মনে করতে পারেন যে ভাইয়া অ্যাডমিন 4 নম্বরে কেন জানেন?
200টা শূন্য পদে যদি আপনি অ্যাডমিন ক্যাডারকে এটার উপরে নিয়ে আসেন, তাহলে 4টা শূন্য পদে এরপরে চাকরি পাবেন না, গ্যারান্টি থাকে। এই জন্য অডিটে চাকরি না পাইলে আপনি অ্যাডমিন পাবেন, কারণ অডিটে শূন্য পদ 4টা, কেউ কেউ অনেকে ফার্স্ট চয়েস দেবে, সে নিয়ে যাবে। সো এটা একটা বেস্ট চয়েস। পুলিশ রাখছে 50 শূন্য পদ, এটা একদম তার উপর আসা। ট্যাক্সে 57টা, এটা রাখছে 6 নম্বরে। এটা একটা ভালো চয়েস হতে পারে। কিন্তু কেউ যদি মনে হয় যে ফরেন দিবেন না, তাহলে তো আমার কোনো আপত্তি নাই। ফরেন না দিলে আপনি ক্যাটাগরি 2 চয়েস করেন। এই যে এখানে অ্যাডমিন ক্যাডারকে 1 নম্বরে নিয়ে আসছে, এই যে এখানে অ্যাডমিন 1 নম্বর, 2 নম্বরে কাস্টম শূন্য পদ সংখ্যা 40টা, 3 নম্বরে অডিট। এই যে অডিট ক্যাডার আপনি চাকরি পাবেন না, এটা নিশ্চিত থাকেন, তাও দিয়ে রাখেন, পাবেন না। এই 2 নম্বর চয়েসে গিয়েছে কেউ, মানে 2 নম্বর সেগমেন্টে, আমি আবার বলছি 2 নম্বর সেগমেন্টে দেখি খুলে নিয়ে আসুন। 2 নম্বর সেগমেন্টে গিয়ে কেউ, এই 2 নম্বর পেজে কেউ 3 নম্বর চয়েসে অডিটে চাকরি পাবেন না, এটা নিশ্চিত থাকেন। কেন? কারণ 240 জনের পরে গিয়ে 4টা শূন্য পদে চাকরি পাবেন না। তাহলে এখানে 4 নম্বরে পুলিশ আবার পাইতে পারেন, 50 শূন্য পদে ট্যাক্স। তাহলে তারপরে এটা দিয়ে রাখেন, আপনি আবার মাঝখান থেকে অডিটটা বাদ দিয়ে দিয়েন না, বা অডিটটাকে সবার নিচে দিয়ে না, এখানে দিয়ে। তারপরে নেক্সট দাও। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি কেউ মনে করেন যে ভাইয়া আপনার চয়েস কোনটা, যে ভাইয়া আপনি এটা আমার জন্য বলেন, আমি তো আপনার সাবজেক্ট জানি না, কিন্তু আমার একটা কমন পছন্দ হচ্ছে যে এই সাবজেক্ট থেকে আপনি পড়াশোনা করেন, আপনি 2 নম্বর চয়েসটা করতে পারেন। এটা একটা বেস্ট ওয়ে। আমার অফিসের নাম্বার এখানে 09 বলো যে স্যার সেমিনার নিচ্ছি, ধরো এখন কোনো কলেজ দেখছিস, আমি সেমিনার আছি। তারপরে যদি আমাকে বলেন যে ভাইয়া আপনি একটা চয়েস আমার জন্য বলেন, আমি যদিও আপনাকে চিনি না জানি না, আমি যদি বিসিএস দিতাম তাহলে আমি এই চয়েসটা দিতাম। এটা 2 নম্বরটা। 3 নম্বর নেক্সট। যাদের ফরেনও ভাল লাগে না, অ্যাডমিনও ভাল লাগে না, কিন্তু পুলিশ দিবেন, কি বগুড়া থাকে না, তো আপনি পুলিশ পাস হতে চান, আপনার পুলিশকে একটা ড্রিম, তাহলে এই যে ক্যাটাগরি 3, কি বলে চয়েস নাম্বার 3, এই চয়েস নাম্বার 3 দিবেন। ফার্স্ট চয়েস পুলিশ, সেকেন্ড চয়েস অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড চয়েস কাস্টম, তারপরে ফোর্থ চয়েস অডিট এন্ড অ্যাকাউন্ট। আমি আরেকবার বলি, এখানেও এই 3 নম্বরে কাস্টম পাওয়ার সম্ভাবনা 20%, কারণ কাস্টম এবং পুলিশ ক্যাটাগরির মধ্যে কি বলে ক্যাটাগরি, বা কারো কাছে কাস্টম ড্রিম, সে কাস্টম ফার্স্ট চয়েস দিবে, হতে পারে। কিন্তু 4 নম্বরে যে অডিট হবে না, এটার মোটামুটি সুনিশ্চিত থাকে। কিন্তু 5 নম্বরে ট্যাক্স হবে, 6 নম্বরে আনসার হবে, 7 নম্বরে ফ্যামিলি প্ল্যানিং হবে। এটা তো অনেক ভালো। এবার অনেকগুলো শূন্যপদ আছে, তাহলে যারা পুলিশ ড্রিম তারা 3 নম্বর চয়েস করতে পারেন। আবার যারা খেয়াল করেন কাস্টম ড্রিম, একদম অনেকের আছে কাস্টম ফার্স্ট চয়েস দিবেন, আপনার কাস্টম চাকরি করার ইচ্ছা, এখানে খেয়াল করে দেখেন আমি একটা চেঞ্জ করে দিয়েছি। কাস্টমস 1 নম্বরে চয়েস দিবেন 40টা, কাস্টমস এর পরে দিবেন অডিট এন্ড অ্যাকাউন্টস। এইটা যদি আপনি, চমৎকার চয়েস কাদের জন্য, কমার্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের জন্য এটা একটা চমৎকার চয়েস। আপনি ফিনান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, তারপরে এই সকল সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন, ইকোনমিক্স, আপনি যেটা দারুণ একটা চয়েস হতে পারে। কাস্টমস কার্ড 1 নম্বর চয়েস, 2 নম্বরে অডিট এন্ড অ্যাকাউন্টস, 3 নম্বরে অ্যাডমিন। অ্যাডমিনে 3 নম্বরে দিলে ভয় পাই না, কারণ এখানে শূন্যপদের কারণে অ্যাডমিন এই জায়গায় 3 নম্বরে চলে আসবে, নো প্রবলেম। 4 নম্বরে পুলিশ, এটা একটা দারুণ চয়েস। 5 নম্বরে ট্যাক্সে 57টা শূন্যপদ, 6 নম্বরে আনসারে 13টা, এবং 7 নম্বরে ফ্যামিলি প্ল্যানিং 36টা শূন্যপদ। তাহলে আর এই সবগুলো ক্যাডারে যদি আপনি লাস্টে গিয়ে এডুকেশন ক্যাডারে লাগাই দেন, তাহলে এটা একটা বোথ চয়েস, এটা একটা বোথে আবেদন করলেন। আর এই সবগুলোতে সব ঠিক থাকবে, 14 নম্বরটাকে বাদ দিয়ে দিবেন, তাহলে এটা অটোমেটিক জেনারেল হয়ে গেল। তাহলে সবার নিচে যদি আপনি এডুকেশন রাখেন, তাহলে আপনি বোথ চয়েস করলেন। আর যদি এডুকেশন না রাখেন, তাহলে জেনারেল চয়েস করলেন। ভেরি সিম্পল। তাহলে ওখানে যারা শুরুতে জেনারেলে আবেদন করবেন, তাদের এই বোর্ড নিজের থেকে এডুকেশন কার্ডটা বাদ যেতে হবে। এটা হচ্ছে একটা কমন। আর এটা হচ্ছে অল টেকনিক্যাল ক্যাডার, যারা যে টেকনিক্যাল ক্যাডার আছেন তারা বিভিন্নভাবে করতে পারেন। বিসিএস ভেটেরিনারি, তারপরে যে বিসিএস স্ট্যাটিস্টিক্স, বিসিএস ভেটেরিনারি সায়েন্টিফিক অফিসার,
এগ্রিকালচার, অনেকগুলো পদ আছে, এগুলোতে জানাতে পারেন। এটা 5 নম্বরে আছে। আমি আশা করি মোটামুটি আমার আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হওয়ার কথা। আমি খুব সংক্ষেপ করে আলোচনা করেছি। আপনারা যা চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তারপরে আর এখানে কনফিডেন্সের রিলেটেড আরো কতগুলো বিজনেস আমার আছে, যেগুলোতে আপনারা একটু আস্তে আস্তে পরিচিত করতে চাই। আপনারা জানেন হয়তো কনফিডেন্স গ্লোবাল এডুকেশন নামে আমরা একটা নতুন কোম্পানি করেছি। এটা এই মাসে উদ্বোধন হবে, এখন উদ্বোধন হয়নি, বনানীতে অফিস। এটা হচ্ছে আমরা বিদেশে উচ্চশিক্ষার জন্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চাই। যেহেতু আমি এডুকেশন সেক্টর নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আমার একটা জানাশোনা আছে। আবার এটাও জানি যে প্রচুর লোক এই ক্ষেত্রে প্রতারিত হয়। তো আমি বিশ্বাস করি আপনারা যারা আমাকে চিনেন জানেন, অন্তত বুঝতে পারবেন যে রাজু ভাইয়ের কাছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই, ইম্পসিবল, যেটু সম্ভব না। তো আমার মাধ্যমে বা আমার কোম্পানির মাধ্যমে যদি আপনারা বিদেশে যারা ছোট ভাই বোন বা আপনারা যদি কেউ পোস্ট গ্রাজুয়েশন করতে যেতে চান, তাহলে আমার কোম্পানির মাধ্যমে আমরা আপনাদেরকে সহায়তা করব। এবং এই একটা কথা বলে রাখি, আমরা 1 বছর মেয়াদি আপনাদের কাছ থেকে সিবি নিব। 1 বছর মেয়াদি 10,000 টাকা ফি নিব, রিফান্ডেবল। অর্থাৎ আজকে 13 ডিসেম্বর, একটা উদাহরণ দিচ্ছি, আপনি আমার কাছে সিবি দিয়েছেন, আপনার সব ডকুমেন্ট সার্টিফিকেট কপি দিবেন। আগামী বছরের 13 ডিসেম্বরের মধ্যে আমরা যদি আপনাকে আপনার পছন্দের 10, 12টা, 15টা ইউনিভার্সিটি লিস্ট দিবেন, এই কোনোটা থেকে যদি আমরা অফার লেটার আপনি না দিতে পারি, তাহলে 1 বছরের মাথায় আপনাকে টাকাটা রিটার্ন দিতে। অফার লেটার পেলে এবার ওখানে যাওয়ার যোগ্যতা কিন্তু আপনি অর্জন করবেন, আপনার যে আইডিএস করা লাগে সেটা করবেন, বা ওরা যারা যা যোগ্য করাতে চায়, অফার লেটারটা আমরা আপনাকে এনে দিতে পারবো। যদি অফার লেটার পান, আপনি যাইতে পারেন, তাহলে অফার লেটার আনলে, অফার লেটার নিতে পারলে আপনার 10,000 টাকা সার্ভিস হয়ে গেছে, আপনি টাকাটা রিটার্ন পাবেন। অফার লেটার এনে দিতে না পারলে আমরা আপনাকে 10,000 টাকা পুরোটাই রিটার্ন করে দেবো। আর যদি অফার লেটার আনা হয়, আপনি যাইতে পারেন, আমরা আপনাকে প্রশিক্ষণ দিয়ে এমবিসি পেস করালাম, আপনি ভিসা পেলেন, তাহলে এবার আমাকে 1 লাখ টাকা ফি দেবেন, সার্ভিস চার্জ দেবেন। এক্ষেত্রে আপনারা দেখবেন, আমি এটা কাজ করতে গিয়ে শুনছি অনেকেই বলে ফ্রি না, আমরা কোনো সার্ভিস চার্জ না, একদম ফ্রি। বিলিভ করেন এগুলো প্রতারণা। আপনার কাছ থেকে সার্ভিস চার্জ নিবে না, কোনো ফি নিবে না, তো উনি কি ডিম পাততে বসছে? উনি আপনার তো কি খাতে লেগে গেছে যে আপনাকে ফ্রি সার্ভিস দেবে? এগুলো হচ্ছে আপনার কাছে সার্ভিস চার্জ না নেয়, তাহলে এমন ভাবে নিবে যেটা যা নিত তার 7 গুণ। যেমন উদাহরণ দিই, ইউনিভার্সিটির ফি হয়তো 7 লাখ, আপনার কাছে নিবে 21 লাখ, বাকি 14 লাখ ওনার। এগুলো মুখে বলে অনেকে, এগুলো তো ব্যাপক কারসাজি আছে, ব্যাপক। এবং ম্যাক্সিমাম লোক আমার কাছে মনে হচ্ছে যে এই লাইনের প্রায় 80% প্রতিষ্ঠান প্রতারক। তো আমরা এই বিষয়ে একটা প্রার্থীদেরকে ভালো সার্ভিস দেওয়ার প্রত্যাশা করছি। খুব দক্ষ কয়েকজন লোককে নিয়োগ দিয়েছি। আমার যিনি হেড অফ অপারেশন, উনি 29 বছর আমেরিকাতে ছিলেন, ওখানে পড়াশোনা করেছেন। উনি আমার কনসেপ্টের সাথে আমার একমত। আমি ওনাকে প্রথম নিয়োগ দিয়ে একটা কথা বলছিলাম ইন্টারভিউতে, যে আমার এখানকার ইনকামের টাকা 100% হালাল হতে হবে, এমন কোনো কথা ক্লায়েন্টের সাথে বলা যাবে না যেটা আমার প্রতিষ্ঠানে নাই। এবং কনফিডেন্সের মতোই আশা করি এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ। কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক, এটা আমার একটা কি বলে বইয়ের কোম্পানি। আমরা বিসিএস এর বইগুলো প্রকাশ করে থাকি। বিসিএস এর বইতে সবাই, আমাদের বই খুব কম মানুষ পছন্দ করে ভাই, কারণ আমাদের বইতে এমসিকিউ নাই। তো আমি আপনারা জেনে থাকবেন 45তম প্রিলিমিনারি থেকে আমি বাজার থেকে বই তুলে ফেলছি। কেন জানেন? কারণ আমার বিশ্বাস ছিল 45, 46, 47, 48, 50 এগুলো একটা বিসিএস এ প্রার্থীরা এমসিকিউ পড়া বন্ধ করে দিবে। এখন এসে সেই সময় আসছে। আশা করি সামনে আমাদের বইগুলো অনেক জনপ্রিয় হবে, কারণ কনফিডেন্সের বইতে এমসিকিউ নাই। এমসিকিউ না থাকার কারণে ছেলেমেয়েরা এটাকে প্রিলিমিনারি বই মনে করে না। আমি তো ভাই প্রিলিমিনারি বই বের করে নেই, আমি বিসিএস এর বই বের করেছি। তারপরে এয়ার কনফিডেন্স, এটা আমার 2018 সাল থেকে আমার একটা কোম্পানি, ট্রাভেল এজেন্সি। আমরা আবার কোনো আদম ব্যবসা করি না। এখানে 4টা কথা লেখা আছে: ভিসা সাপোর্ট, ট্যুরিস্ট ভিসা, ফ্লাইট, অল টিকেট, সারা ওয়ার্ল্ডে যত হোটেল আছে, এবং ট্যুর কোম্পানি, ট্যুর গাইড হিসেবে আমরা কাজ করি। এটা এয়ার কনফিডেন্স, এটা আমার একটা কোম্পানি। এবং আর কংগ্রো হচ্ছে আমাদের রিসেন্ট সেন্সেশন। যদি এখনো কংগ্রোকে আমরা ওইভাবে পরিচিত করতে পারিনি,
কিন্তু আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এই সবগুলো কোম্পানিকে একত্র করলে উইথ কনফিডেন্স কংগ্রোর সিএ সমান হবে না। আগামী 2-3 বছর পরে একটু ধৈর্য ধরতে হবে। কংগ্রো নিয়ে আমাদের হিউজ বিশাল প্ল্যান। আমরা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এরকম 4টা প্ল্যান করে রাখছি। প্ল্যান এটা এক্সিকিউট করতে আমাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে, কারণ এখানে আমাদের 50,000 লোকের কর্মসংস্থান করার ইচ্ছা ছিল। বাংলাদেশের মানুষ গ্রাজুয়েশন করে 8,000 টাকা বেতনে চাকরি করতে রাজি, কিন্তু নিজে ব্যবসা করে মাসে 50,000 টাকা ইনকাম করতে রাজি না। তো আমরা আসলে জাতিগতভাবে খুবই ইগোস্টিক। আমাদের ছেলে মেয়েদের হয় ভালোভাবে পড়াশোনা করা উচিত, নাইলে মেট্রিক পাস করে আর পড়াশোনা করা উচিত না। আমি বিশ্বাস করি ভাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার ছেলেদের, আমার 2 ছেলে পড়াশোনা করছে, ওরা একজন 4 একজন 3-তে। বিলিভ করেন যদি ওরা দেখে যে ওরকম হাই কোয়ালিটি পড়াশোনা করতে পারছে না, আমি এসসি পরীক্ষার পরে স্টপ করে দেবো কাজকর্ম করা। কারণ আমাদের আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ছেলে মেয়েরা গ্রাজুয়েশন করে অনেক সাবজেক্ট, এত পণ্ডিত, এত ফিলোসফার, এত অর্থনীতিবিদ, এত রাষ্ট্রবিজ্ঞানী, আমরা কি করব? কোনো কাজ নাই। একজন ডিগ্রি নিয়ে বসে আছে, এখন ডিগ্রির চাপে কাজ করতে পারে না, ডিগ্রির চাপে অটো চালাতে পারতেছে না, ডিগ্রির চাপে রাস্তার পাশে চা দোকান দিতে পারতেছে না, এত গ্রাজুয়েট কিন্তু কোনো কাজ করতে পারছে না। অথচ আমি একটা উদাহরণ দিই। আমার আপন কাজিন, আমার চাচাতো ভাই, আমার আব্বার ভাই নাই, আমার চাচাতো ভাই হয়, আমার আব্বার চাচাতো ভাই, ওদের পাশে বাড়ি, 2 ভাই, তারেক এবং জুনু, এরা নিক নেম। তারেক হচ্ছে 7-8 পর্যন্ত পড়াশোনা করে ইলেকট্রিক্যাল কাজ শিখছে, আর জুনু হচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে অ্যাকাউন্টিং এ পড়ে কনফিডেন্সে 5 বছর কোচিং করে একটা প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরি পেয়েছে। এখন জুনুর ইনকাম মাসে 30,000, আর তারেকের ইনকাম মাসে 3 লাখ। তারেকের বাড়ি ঘর, তারেকের বউ, তারেকের বাচ্চা কাচ্চার সাথে জুনুর বউ ফ্রাস্ট্রেশনে থাকে। জুনুর বউ টুকটাক লেখাপড়া জানে, মানে জুনুর শিক্ষিত ছেলে, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে, সামান্য ইনকাম, এখানে দুর্নীতি করার সুযোগ নাই। তারপরে অথচ একজন পড়াশোনা করে কাজ শিখছে। ভাই, লাইফে টাকাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সৎভাবে টাকা ইনকাম করার জন্য ব্যবসার কোনো বিকল্প নেই। আমরা খালি চাকরি করবো। আমার আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, আমার মা হচ্ছে জমিদারের মেয়ে। সারা জীবন আমরা 4 ভাই, মানে পড়াশোনা করেছে। আমার মা ওয়ান কাইন্ড অফ এরকম শর্ত দিয়ে যে কখনো চাকরি আবেদন করা যাবে না। কেন জানেন? কারণ আমার মা ছোটবেলা থেকে যে হালে বড় হয়েছে, আমার দাদার, আমার আব্বা আমার দাদার এক বাবার এক সন্তান না হলে আমার আম্মা আমার আব্বার সাথে সংসার করতে পারতো কিনা সন্দেহ আছে। কারণ আব্বার তো লিমিটেড ইনকাম। আমার আম্মা এগুলো পছন্দ হতো না, জানেন? আমরা ছোটবেলায় সারা জীবন বড় হয়েছে আমার নানা বাড়িতে। আমার নানা জমিতে টাইপের মানুষ, হিউজ প্রপার্টি আমার মায়ের। তো আমার আম্মা এই জন্য চাকরির প্রতি চরম বিরক্ত, এত লিমিটেড ইনকাম। আমাদের দেশের মানুষ চাকরি করতে রাজি, ব্যবসা বাণিজ্য করতে রাজি না। এই জন্য কংগ্রেসে আমরা কিছুটা সিস্টেমেটিক পরিবর্তন আনবো, প্ল্যান বি কার্যকর করবো ইনশাল্লাহ। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন উত্তরের জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখলাম, যদি কেউ এখন প্রশ্ন করতে না চান, পরেও করতে চান, করতে পারবেন এনি টাইম। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আগে বলছি, আমি দিন একবার দেখি, কথা হবে আপনার সাথে, দেখা হবে। আমি আরেকবার আপনাকে একটা কথা মনে করে দিই, আপনার যেটা ড্রিম সেটা আপনার ফার্স্ট চয়েস। আমি আরবার বলছি, আপনার যেটা ড্রিম সেটা আপনার ফার্স্ট চয়েস। চয়েসের সাথে সবার নিচে যখন এডুকেশন যোগ করবেন, বোথ, এডুকেশন না থাকলে জেনারেল। কোনো অবস্থাতেই নিজের সাবজেক্টকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর চয়েসে রাখা যাবে না। নিজের সাবজেক্টের পরে যেগুলো জেনারেল দিবেন এগুলো ফাও। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমাদের জন্য একটা কথা, ফাউন্ডেশন ব্যাচের ভর্তির লাস্ট ডেট 1 জানুয়ারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।